তো আমাদের আজকের ক্লাস শুরু হবে যে টপিক থেকে, সেটা হচ্ছে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র। তো সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র এই শব্দটা তোমরা আগেও শুনেছ। সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র আমরা বিভিন্ন প্রিভিয়াস চ্যাপ্টার পড়ার সময়, যেমন ধরো ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়তে গিয়ে কিছু কিছু নিউমেরিক্যাল করেছিলাম, যেখানে আমি সেন্টার অফ মাসের কথা উল্লেখ করেছিলাম। তো সেন্টার অফ মাস বলতে আমরা কি বুঝি, যদি খুব সাধারণভাবে আমি বলি, একদম জেনারেল একটা স্টেটমেন্ট যদি আমি রাখি, সেটা হচ্ছে সেন্টার অফ মাস মানে হচ্ছে কোনো একটা বস্তু বা একটা সিস্টেম অফ পার্টিকেল, তার মধ্যে একটা বিন্দু। সেন্টার অফ মাস ইজ আ পয়েন্ট উইদিন এ বডি অর উইদিন এ সিস্টেম অফ পার্টিকেল where the entire mass is concentrated. The center of mass is a point within a body or within a system where the entire mass is concentrated. তাহলে ভর কেন্দ্র হলো একটা বস্তু বা একটা সিস্টেমের, একটা বস্তুর বা একটা সিস্টেমের অভ্যন্তরে একটা বিন্দু, যে বিন্দুতে মোট ভর কেন্দ্রীভূত থাকে। মোট ভরটা যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে সেটাকে বলি আমরা সেন্টার অফ মাস। তাহলে যে কোনো বস্তুর ক্ষেত্রে তার একটা সেন্টার অফ মাস আছে। যেমন ধরো সাপোজ আমার কাছে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা একটা বডি, তাহলে এর একটা মাস আছে। তাহলে এই বডিটার মাস, এই বডির ভেতরে যে পয়েন্টে কনসেন্ট্রেট আছে সেটা হচ্ছে এর সেন্টার অফ মাস। যে কোনো বস্তুর ক্ষেত্রে, যেমন ধরো সাপোজ এই যে ডাস্টারটা, এই ডাস্টারটার একটা মাস আছে, তাহলে সেই মাসটা কোথায় আছে? এই ডাস্টারের মধ্যে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে টোটাল মাসটা ডাস্টারের ক্ষেত্রে কনসেন্ট্রেট আছে, সেই পয়েন্টটা হচ্ছে এই ডাস্টারের সেন্টার অফ মাস। তাহলে যে কোনো পার্টিকেলের সিস্টেম হতে পারে, ধরো 3-4টে পার্টিকেল নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে, বা 3-4টে বডিকে নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে। তাহলে সেই সিস্টেমের টোটাল মাস ওই সিস্টেমের মধ্যে কোনো একটা পয়েন্টে কনসেন্ট্রেট থাকে, সেই পয়েন্টটাকে বলবো আমরা সেন্টার অফ মাস। এবার সেন্টার অফ মাসের সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে, ধরো একটা সিস্টেমকে আমরা যদি মুভ করতে চাই উইথ সাম অ্যাক্সেলারেশন অর উইথ সাম ভেলোসিটি, তাহলে আমরা সেই সিস্টেমে সবকটা বস্তুর ওপর বল প্রয়োগ করতে পারি ইন্ডিভিজুয়ালি। আবার তা না করে আমি ডাইরেক্ট সেন্টার অফ মাসেও বল প্রয়োগ করতে পারি। যদি আমরা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে তার সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে ওই সিস্টেমটা অ্যাজ এ হোল মুভ করবে উইথ সাম ভেলোসিটি অ্যান্ড উইথ সাম অ্যাক্সেলারেশন। যেমন ধরো সাপোজ এখানে লক্ষ্য করো, এই যে বইটা মানে ব্লকটা, এটা একটা ব্লক ধরো, আর এটা একটা ব্লক, দুটো ব্লক একসাথে করলাম, তাহলে এটা একটা কি তৈরি হলো? সিস্টেম অফ এ বডি। এবার এই সিস্টেম অফ বডিকে যদি আমি মুভ করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এই উপরের ছোট ব্লকটাকে ফোর্স দিলাম, সেটা মুভ করলো, আবার নিচের ব্লকটাকে ফোর্স দেবো, সেটাও মুভ করবে। তাহলে দুটো বডিকে ইন্ডিভিজুয়ালি বল প্রয়োগ করলে, ফোর্স অ্যাপ্লাই করলে তারা দুজনেই গতিশীল হবে। আবার তা না করে পুরো সিস্টেমটাকে আমি তার যে সেন্টার অফ মাস, এই সিস্টেমটার যে সেন্টার অফ মাস, সেই সেন্টার অফ মাসে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলেও কিন্তু দেখা যাবে এই টোটাল সিস্টেমটা এট এ টাইম মুভ করবে। তাহলে সেন্টার অফ মাসের সিগনিফিকেন্সটা কি? তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা বলবো যে সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে একটা সিস্টেমের টোটাল মাসটা কনসেন্ট্রেট থাকবে। 2 নম্বর হচ্ছে, যদি আমরা সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে অ্যাজ এ হোল এন্টায়ার সিস্টেমটা মুভ করবে উইথ সাম ভেলোসিটি অ্যান্ড উইথ সাম অ্যাক্সেলারেশন। যে আমি যদি সেন্টার অফ মাসে ফোর্স দিই, তাহলে টোটাল সিস্টেমের মধ্যে যতগুলো বডি আছে সবাই একসাথে মুভ করবে। এবার দেখো সেন্টার অফ মাসের নেক্সট সিগনিফিকেন্স কি, নেক্সট বিষয়টা ভালো করে দেখো। ধরো আমার হাতে এই যে ব্লকটা তুমি দেখতে পাচ্ছ, ভালো করে এটা একটু অবজার্ভ করবে। এই ব্লকটার একটা সেন্টার অফ মাস আছে, যেখানে তার এন্টায়ার মাসটা কনসেন্ট্রেট আছে। এবার আমি এই ব্লকটাকে একটা ফোর্স দেব ডিফারেন্ট পয়েন্টে। তুমি অবজার্ভ করো যে আমি যখন ফোর্স দিচ্ছি তখন কি ঘটছে। ধরো এই ব্লকটার উপরে আমি এই এন্ডে ফোর্স দিচ্ছি, একদম এই লাইন বরাবর,
এক্সট্রিম রাইটে, এই ব্লকের উপরে এক্সট্রিম রাইট সাইডে আমি একটা ফোর্স দিচ্ছি, দেখো কি হবে ভালো করে লক্ষ্য করবে। দেখো এই ধরো একটা টেবিল, আমি টেবিলের উপর ব্লকটাকে রাখলাম, রেখে এই ব্লকটার উপরে একদম এক্সট্রিম রাইটে ফোর্স দিচ্ছি। তাহলে এক্সট্রিম রাইটে যদি তুমি ফোর্স দাও, দেখো কি হচ্ছে লক্ষ্য করো। এই যে আমি ফোর্স দিচ্ছি, দেখো ব্লকটা দেখো আস্তে আস্তে এগিয়ে গেল, এবং এগোনোর সাথে সাথে দেখো ব্লকটা ঘুরে যাচ্ছে, লক্ষ্য করো। এই যে ফোর্সটা দিচ্ছি, ব্লকটা ঘুরে গেল। তার মানে ব্লকটার দুটো মোশন তুমি দেখতে পাচ্ছ, একটা ট্রান্সলেশনাল মোশন, অর্থাৎ ব্লকটা তার পজিশন চেঞ্জ করছে, এটাকে বলছি ট্রান্সলেশনাল মোশন, এবং ব্লকের মধ্যে একটা রোটেশন হচ্ছে, ব্লকটা ঘুরে যাচ্ছে। তার মানে একটা কম্বাইন্ড মোশন হচ্ছে, ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড রোটেশনাল মোশন। আবার যদি আমি এই ব্লকের উপরে একটা ফোর্স দিচ্ছি, ধরো এক্সট্রিম লেফটে, এক্সট্রিম লেফটে বাঁ দিকে যদি ফোর্স দিই, দেখি কি হয়। দেখো এই যে বাঁ দিকে আমি ঠেলছি, বাঁ দিকে যদি আমরা ঠেলি, দেখো সেম থিং, ব্লকটা কেমন ঘুরে যাচ্ছে, আবার একটু এগিয়েও গেল। তাহলে এখানেও দেখা যাচ্ছে এই ব্লকের দুটো মোশন হচ্ছে, ট্রান্সলেশনাল মোশন এবং রোটেশনাল মোশন। কিন্তু এবার দেখো আমি ব্লকটা কেমন ভাবে একটা ফোর্স দিচ্ছি যেখানে ব্লকটার আর কোনো রোটেশন হবে না, লক্ষ্য করো ভালো করে। এবার দেখো দেখো ব্লক এগিয়ে গেল, লক্ষ্য করেছো। দেখো এই যে ফোর্স দিচ্ছি আমি, দেখো এবার কিন্তু ব্লকটা ঘুরছে না, খালি কি হচ্ছে এগিয়ে যাচ্ছে, মানে তার ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, কিন্তু কোনো রোটেশন হচ্ছে না, খালি ট্রান্সলেশনাল মোশন, রৈখিক গতি, কোনো রোটেশন নেই। তাহলে এই যে ফোর্সটা দিলাম, যাতে ব্লকের খালি ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, কোনো রোটেশনাল মোশন হচ্ছে না, তাহলে এই ফোর্সটা আমি যে পয়েন্টে অ্যাপ্লাই করেছি, এই ফোর্সটা আমি যে পয়েন্টে অ্যাপ্লাই করলাম, সেটাই হচ্ছে এই ব্লকের সেন্টার অফ মাস, সেটাই হচ্ছে এই ব্লকটার সেন্টার অফ মাস। তাহলে এটা হচ্ছে সেন্টার অফ মাসের আরেকটা সিগনিফিকেন্স, যে সেন্টার অফ মাসে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, সেন্টার অফ মাসে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে একটা বস্তুর শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশন দেখা যায়, তার মধ্যে কোনো রোটেশনাল মোশন হয় না। আর যদি তুমি ফোর্সটা সেন্টার অফ মাসে অ্যাপ্লাই না করে অন্য কোনো পয়েন্টে অ্যাপ্লাই করো, তাহলে দেখা যাবে যে একটা বস্তুর মধ্যে দুটো মোশন একসাথে হবে, ট্রান্সলেশনাল মোশন এবং রোটেশনাল মোশন। কিন্তু যদি আমি ফোর্স এক্স্যাক্টলি সেন্টার অফ মাস বরাবর প্রয়োগ করতে পারি, if we can apply a force along the center of mass, then we find out that there is only translational motion, there is no rotational motion. তাহলে এটা হচ্ছে আরেকটি সিগনিফিকেন্স, এবং এটা খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স, যে তুমি সেন্টার অফ মাসে ফোর্স দিলে পরে তোমার বডির মধ্যে কেবল ট্রান্সলেশনাল মোশন হবে, রোটেশনাল মোশন হবে না। আর একটা সিস্টেম অফ পার্টিকেল বা সিস্টেম অফ বডিকে যদি একসাথে মুভ করাতে হয়, পুরো বডি সিস্টেমটাকে, তাহলে আমরা ফোর্স দেবো কোথায়? সেন্টার অফ মাসে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বডিতে ফোর্স দিলে তারা সবাই মুভ করবে, কিন্তু তা না করে আমি একেটাই একটা সিস্টেমের ক্ষেত্রে যদি তার সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করতে পারি, তাহলে পুরো সিস্টেমটা একেটাই মুভ করবে, একসাথে মুভ করবে। তাহলে এই সিগনিফিকেন্স গুলো তোমার মাথায় রাখতে হবে। যে তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন আছে আমাদের, হোয়াট ইজ দ্য সেন্টার অফ মাস, এন্ড রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কাকে বলে এবং সেন্টার অফ মাসের সিগনিফিকেন্স গুলি লেখো। তাহলে আমরা এই সিগনিফিকেন্স গুলো লিখতে পারবো পরপর 1, 2, 3, এবং যে সিগনিফিকেন্স গুলো আমি বললাম এগুলো তোমাকে ভীষণ ভালোভাবে মনে রাখতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, তোমাকে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে, যে একটা সিস্টেম বা একটা বডির ক্ষেত্রে, কোন একটা পার্টিকুলার বডি বা কোন একটা সিস্টেম অফ বডি বা একটা সিস্টেম অফ পার্টিকেল, তার ক্ষেত্রে তোমাকে বার করতে হবে সেন্টার অফ মাস কোথায় আছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাস ফাইন্ড আউট করার অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো মেথড আছে। তো এবার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করার যে বিভিন্ন মেথডগুলো রয়েছে, তো সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো, দেখো ডিফারেন্ট মেথড টু ফাইন্ড আউট দ্য সেন্টার অফ মাস। তো প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে জিওমেট্রিক মেথড একটা হয়, যে আমরা জিওমেট্রিক্যালি সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে পারি।
তো জিওমেট্রিক্যালি আমরা যদি সেন্টার অফ মাস ফাইন্ড আউট করি তাহলে আমরা কিভাবে করব দেখো। ধরো একটা রিজিড বডি, একটা রিজিড বডি মানে হচ্ছে একটা দৃঢ় বস্তু। একটা দৃঢ় বস্তু মানে কারা, যে সমস্ত বস্তুর একটা আকৃতি আছে, যে সমস্ত বস্তুর একটা আকৃতি আছে, একটা শেপ আছে, একটা ভলিউম অকুপাই করে, তাদেরকে বলি আমরা রিজিড বডি। যার একটা পার্টিকুলার শেপ আছে, যেমন ধরো একটা সিলিন্ডার, একটা স্ফিয়ার, একটা ট্রায়াঙ্গুলার প্লেট, একটা স্কোয়ার প্লেট, একটা রেক্ট্যাঙ্গেল, একটা কিউবয়েড, দে আর অল রিজিড বডি। রিজিড বডিগুলোর মধ্যে যে মলিকুলস গুলো থাকে তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স থাকে, সেই কারণে যে কোনো রিজিড বডির একটা পার্টিকুলার শেপ হয় এবং সে একটা পার্টিকুলার ভলিউম অকুপাই করে। তাহলে এই রিজিড বডির ক্ষেত্রে আমরা যদি সেন্টার অফ মাস ক্যালকুলেট করি তাহলে আমরা একটা মেথড অ্যাপ্লাই করি, সেটাকে বলি আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি মেথড। অ্যাক্সিস অফ সিমেট্রি মেথড অর্থাৎ যে কোনো রিজিড বডির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তার অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করতে হবে, মানে প্রতিসম অক্ষ। অ্যাক্সিস অফ সিমেট্রি কোনটাকে বলি, প্রতিসম অক্ষ। যে এমন একটা অক্ষ যেটা তোমার বস্তুটাকে সমান দুভাগে বিভক্ত করবে। The axis of symmetry is such an axis which can divide a body into two equal parts. Axis of symmetry is an axis which can divide a body into two equal parts. তাহলে আমরা axis of symmetry প্রথম ফাইন্ড আউট করব, এবং যদি কোনো রিজিড বডির ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে, কোনো একটা রিজিড বডির ক্ষেত্রে যদি মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি পাওয়া যায়, মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি যদি থাকে, তাহলে এই মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাই হবে ওর সেন্টার অফ মাস। সেটাই হবে ওর সেন্টার অফ মাস। তাহলে এটা একটা সহজ পদ্ধতি, ভেরি ইজি মেথড টু ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস। যে ফার্স্ট উই ড্র দ্য অ্যাক্সিস অফ সিমেট্রি অফ এ গিভেন রিজিড বডি। If we get more than one axis of symmetry, then point of intersection of the axis of symmetry is the position of center of mass. যে কোনো একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, তার প্রতিসম অক্ষগুলোকে ড্র করব। প্রতিসম অক্ষ আমি আঁকবো। এবার যদি আমি একের অধিক প্রতিসম অক্ষ পাই, তাহলে সেই একের অধিক প্রতিসম অক্ষগুলো যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুটাই হবে সেন্টার অফ মাস। এবার দেখো আমি তোমায় ড্র করে দেখাচ্ছি। ধরো আমাদের কাছে একটা স্কোয়ার প্লেট আছে, একটা বর্গক্ষেত্র, একটা টু ডাইমেনশনাল অবজেক্ট, এটা বর্গক্ষেত্র। ধরো একটা স্কোয়ার প্লেট নিলাম, তোমাকে বলছি আমি এর সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে স্কোয়ার প্লেটটা তার অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করব। দেখো এই যে ডায়াগোনালটা আমি আঁকছি এটা হচ্ছে ওর একটা অ্যাক্সিস অফ সিমেট্রি। এই ডায়াগোনাল স্কোয়ার প্লেটটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। আবার আরেকটা অ্যাক্সিস অফ সিমেট্রি আঁকতে পারি, দেখো এটাও একটা অ্যাক্সিস অফ সিমেট্রি। এই ডায়াগোনাল গুলো সবই হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি, কারণ এরা স্কোয়ার প্লেটকে ডিভাইড করছে ইনটু টু ইকুয়াল পার্ট। তাহলে এবারে দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, অর্থাৎ এই যে সেন্টার পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার সেন্টার অফ মাস। এই পয়েন্টটাই হবে তোমার সেন্টার অফ মাস। তাহলে যখনই তুমি কোথাও মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি পাবে, তাহলে সেই মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে ওর সেন্টার অফ মাস। আর যখন কোনো বস্তুর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি তুমি পাবে, সেগুলোকে বলি আমরা সিমেট্রিক বডি। এই বডিগুলোকে বলা হয় সিমেট্রিক বডি বা নিয়তাকার বস্তু। সিমেট্রিক বডি বা নিয়তাকার বস্তু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক একই জিনিস। ধরো তোমার যদি বলে একটা রেক্ট্যাঙ্গেল আছে, সেম থিং। ধরো এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কি করবো, আবার এখানে ওই ডায়াগোনাল ড্র করব। এই ডায়াগোনালটা একটা অ্যাক্সিস অফ সিমেট্রি হবে, আবার এই ডায়াগোনালটা একটা অ্যাক্সিস অফ সিমেট্রি হবে। তাহলে এরা যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, দ্যাট পয়েন্ট ইজ কল্ড সেন্টার অফ মাস। আবার ধরো একটা স্ফিয়ার আছে, একটা স্ফিয়ার বা একটা ডিস্ক।
এটাকে একটা স্ফিয়ারও ভাবতে পারো, একটা ডিস্কও ভাবতে পারো। তা স্ফিয়ার বা ডিস্কের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে আমরা যদি অ্যাক্সিস অফ সিমেট্রি আঁকি তাহলে এটা একটা অ্যাক্সিস অফ সিমেট্রি, তাহলে এটা এই যে অ্যাক্সিসটা এটা এই ডিস্ককে সমান দুভাগে ভাগ করেছে বা স্ফিয়ারটাকে সমান দুই ভাগে ডিভাইড করেছে। আবার আমি এভাবেও একটা অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করতে পারি, আমি এইভাবে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করতে পারি, আমি বিভিন্ন ভাবে অ্যাক্সিস অফ সিমেট্রি আঁকতে পারি। যেমন একটা অ্যাক্সিস যেটা এই স্ফিয়ারকে ইকুয়াল দুটো ভাগে ভাগ করে দেবে। তাহলে এই অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো অর্থাৎ এট দি সেন্টার, এটাই হচ্ছে তোমার সেন্টার অফ মাস। তাহলে এই যে পয়েন্টটা যেখানে অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো ইন্টারসেক্ট করেছে এটা অ্যাকচুয়ালি তোমার এই স্ফিয়ারের জিওমেট্রিক সেন্টার। এই ও পয়েন্টটা অ্যাকচুয়ালি এই স্ফিয়ারের কি জিওমেট্রিক সেন্টার। তাহলে জিওমেট্রিক সেন্টারটাই হয়ে যাচ্ছে তোমার সেন্টার অফ মাস, জিওমেট্রিক সেন্টারটাই হয়ে যাচ্ছে সেন্টার অফ মাস। তাহলে ফর এ স্ফিয়ার জিওমেট্রিক সেন্টার ইজ দ্য সেন্টার অফ মাস। ফর এ রেক্ট্যাঙ্গেল অর স্কোয়ার সেখানে কি হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ডায়াগোনালস ইজ দ্য সেন্টার অফ মাস। দুটো কর্ণ যেখানে ছেদ করছে সেটাই হচ্ছে সেন্টার অফ মাস, কারণ ওখানে কর্ণগুলো হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, ধরো একটা সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্ট, এই একটা সিলিন্ডার, এবার এর সেন্টার অফ মাস খুঁজতে হবে। তাহলে কি করবে দেখো, এটা হচ্ছে ওর অ্যাক্সিস অফ সিমেট্রি, এই অ্যাক্সিসটা তোমার এই সিলিন্ডারটাকে সমান দুভাগে ভাগ করছে। আবার এইভাবে যদি একটা লাইন টানো এটাও তো অ্যাক্সিস অফ সিমেট্রি, এই লাইনটাও দেখো তোমার সিলিন্ডারকে ইকুয়াল দুটো ভাগে ডিভাইড করছে। তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছ যেখানে দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি ইন্টারসেক্ট করলো, দিস পয়েন্ট ইজ কল্ড সেন্টার অফ মাস। এবার ধরো আমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল, এনি কাইন্ড অফ ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল হতে পারে, আইসোসেলিস হতে পারে, হ্যাঁ যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে। তো এনি টাইপ অফ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের সেন্টার অফ মাস মানে কি করতে হবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করতে হবে দেখো, একটা ট্রায়াঙ্গেলের তিনটে মেরিডিয়ান থাকে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে মেরিডিয়ান থাকে, তুমি তিনটে মেরিডিয়ানকে ড্র করো, এই একটা মেরিডিয়ান, এই একটা মেরিডিয়ান, এই একটা মেরিডিয়ান, তিনটে মধ্যমা। মেরিডিয়ান কথার অর্থ হচ্ছে মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা, মধ্যমা তিনটে আঁকলে, মেরিডিয়ান তিনটে আঁকলে, এরা যে পয়েন্টে ছেদ করছে, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্যাট পয়েন্ট ইজ কল্ড সেন্টার অফ মাস। যেটাকে তোমরা নিউমেরিক্যালি দেখবে ম্যাথমেটিক্সে এই পয়েন্টটাকে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলো তোমরা সেন্ট্রয়েড। যদি তোমরা অঙ্ক করে থাকো অঙ্কে দেখবে এই পয়েন্টটাকে বলা হয় সেন্ট্রয়েড, যার হাইট ফ্রম দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল হয় 1/3 অফ হাইট। যে ধরো এই ট্রায়াঙ্গেলটার হাইট যদি h হয়, AC যদি h হয়, তাহলে এই যে CO ওটা হচ্ছে সেন্টার অফ মাস, তাহলে CO টা হবে 1/3 অফ h, CO টা হবে 1/3 অফ h, মানে হাইট অফ দ্য মেরিডিয়ান ফ্রম দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 1/3 অফ হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা তোমরা দেখবে নিউমেরিক্যালি ম্যাথমেটিক্সে করেছো। ম্যাথমেটিক্সে আমরা সেন্টার অফ মাস কথাটা বলি না, ম্যাথমেটিক্সে আমরা ও পয়েন্টটাকে বলি সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড। তাহলে একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্টার অফ মাস পাচ্ছি কি করে, ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেলের আমরা একটা মধ্যমা মানে একটা মেরিডিয়ান আঁকবো। the three meridian of a triangle যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হবে ওর সেন্টার অফ মাস। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো বস্তুর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি পেয়ে যাব, তখন আমরা একদম চোখ বুঝে ওই অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকেই বলবো সেন্টার অফ মাস। সেখানে কোনো ক্যালকুলেশন করতে লাগবে না, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এটা একটা সিম্পল মেথড। এবং আমরা এক্ষেত্রে দেখো যেটা দেখলাম যে তাহলে স্ফিয়ারের ক্ষেত্রে সেন্টার অফ মাস, স্ফিয়ার বা কোনো স্ফেরিক্যাল বডির ক্ষেত্রে সেন্টার অফ মাসটা কোথায় হচ্ছে, একদম তার জিওমেট্রিক সেন্টারে। স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো কিউবয়েড ধরো হলো, যে একটা কিউবয়েড, ধরো একটা প্যারালেলোপিপেড, একটা কিউবয়েড, একটা কিউবয়েডের ক্ষেত্রে তার সেন্টার অফ মাস কোথায় হবে, তার ডায়াগোনাল গুলো যেখানে ইন্টারসেক্ট করবে। ধরো এই কিউবয়েডের ডায়াগোনাল গুলো যেখানে ইন্টারসেক্ট করবে, এই কিউবয়েডের ডায়াগোনাল ড্র করো, এই কিউবয়েডের ডায়াগোনাল গুলো যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হবে ওর সেন্টার অফ মাস। তাহলে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, কিউবয়েড এদের ক্ষেত্রে তার ডায়াগোনাল গুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে
তারাই হচ্ছে সেন্টার অফ মাস, বা ডায়াগোনাল গুলোই হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টার অফ মাস বার করার একটা ইজি মেথড, এটাকে বলি আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি মেথড। কিন্তু এটা কোথায় অ্যাপ্লাই করা যাবে? যেখানে তোমার কাছে মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি থাকবে। মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি থাকলে তুমি সিম্পল জাস্ট অ্যাক্সিস অফ সিমেট্রি গুলো ড্র করবে। ড্র করার পর তুমি যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পাচ্ছ সেটাকেই বলছো সেন্টার অফ মাস। তার মানে আমি যদি এই সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করি, এই প্রত্যেকটা বডির ক্ষেত্রে যদি আমি সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এন্টায়ার বডিটা একসাথে মুভ করবে। এন্টায়ার বডিটা একসাথে মুভ করবে with some velocity or with some acceleration if we apply force at the center of mass. Then if we apply force on the center of mass, we find that the body possesses only translational motion, there is no rotational motion. যে তুমি যদি একদম সেন্টার অফ মাসে ফোর্স দাও তাহলে দেখা যাবে বডিটার মধ্যে খালি রৈখিক গতি হবে, ট্রান্সলেশনাল মোশন, কোনো ঘূর্ণন গতি হবে না, যেগুলো আমি বলেছিলাম সিগনিফিকেন্স অফ সেন্টার অফ মাসের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে সিমেট্রিক বডির সেন্টার অফ মাস বার করার প্রসেস। এইবার আমরা আসছি যে ধরো একটা সিস্টেম অফ পার্টিকেল আছে, একটা সিস্টেম অফ পার্টিকেল বা একটা সিস্টেম অফ বডি, দুটো তিনটে বস্তু নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে, বা দুটো তিনটে পার্টিকেল দিয়ে একটা সিস্টেম অফ পার্টিকেল আছে। তাহলে সেই সিস্টেম অফ পার্টিকেলের সেন্টার অফ মাস ফাইন্ড আউট করব। তাহলে এবার সেটার ফর্মুলা দেখতে হবে, সেটা তোমার জিওমেট্রিক্যালি হবে না, সেটা ফর্মুলা ম্যাথমেটিক্যালি করতে হবে। তো এবার তোমরা খাতায় হেডলাইন দাও যে পজিশন অফ সেন্টার অফ মাস ফর সিস্টেম অফ পার্টিকেল। তাহলে সেন্টার of mass, center of mass, position of center of mass for system of particle। দেখো আমরা কিভাবে করব কাজটা ভালো করে লক্ষ্য করো। তো ধরো আমাদের কাছে একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। এবার এখানে একটা সিস্টেম অফ পার্টিকেল আছে, ধরো এটা একটা m1 পয়েন্ট মাস, এখানে ধরো আছে একটা m2 পয়েন্ট মাস, আর এখানে ধরো আছে m3 একটা পয়েন্ট মাস। এই তিনটে পার্টিকেল নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে, এটা একটা সিস্টেম। যে তিনটে বডি m1 m2 m3 বা তিনটে পয়েন্ট মাস m1 m2 m3 দিয়ে একটা সিস্টেম আমরা নিয়েছি। আমাকে এই সিস্টেমটার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। আমরা কি বলেছি দেখো সিগনিফিকেন্সে, যে সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে অ্যাজ এ হোল একটা সিস্টেম একসাথে মুভ করে, বা সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করলে শুধু লিনিয়ার মোশন হয়, সেখানে কোনো রোটেশনাল মোশন হয় না। তাহলে একটা কথা পরিষ্কার, দেখো সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করলে যেহেতু রোটেশনাল মোশন হয় না, তার মানে এটা তুমি মাথায় রাখবে যে সেন্টার অফ মাসে যে ফোর্স অ্যাপ্লাই করা হবে তার টর্ক হবে 0, তাই না? রোটেশনাল মোশন তৈরি করতে কি লাগে আমরা জানি, যে রোটেশনাল মোশন তৈরি করতে টর্ক লাগে, মোমেন্ট অফ ফোর্স। তাহলে আমরা কি দেখছি, যে সেন্টার অফ মাসে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তখন সেখানে কোনো রোটেশন হচ্ছে না, খালি ট্রান্সলেশনাল মোশন হচ্ছে। তার মানে সেন্টার অফ মাসে যে ফোর্স অ্যাপ্লাই করা হয় তার টর্কটা হয় 0। সেন্টার অফ মাসে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি তার টর্ক হয় 0, যার জন্য ওই ফোর্স কোনো রোটেশনাল মোশন প্রডিউস করতে পারে না। ঠিক আছে? তো এইগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, বিভিন্ন ডিসকাশনের কথাগুলো আমি বলছি। এবার দেখো, তাহলে আমাকে এই সিস্টেমটার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি এই যে অরিজিন, এই m1 যে পয়েন্ট মাস তার পজিশন ভেক্টরটা ধরো r1, m2 পয়েন্ট মাসের পজিশন ভেক্টরটা ধরে নেওয়া যাক r2, আর m3 পয়েন্ট মাসের পজিশন ভেক্টরটা ধরে নাও r3। তাহলে লিখবে যে let us take a system of particle, দেখো let us take a system of particle, একটি বস্তু সংস্থা নেওয়া হলো। let us take a system of particle, একটি বস্তু সংস্থা নেওয়া হলো। এবার দেখো m1 m2 ও m3 বিন্দু ভরগুলি অবস্থান ভেক্টর যথাক্রমে r1 r2 এবং r3
m1 m2 m3 বিন্দু ভরগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে r1 r2 এবং r3 পজিশন ভেক্টর অফ m1 m2 and m3 m1 m2 m3 হচ্ছে তোমার পয়েন্ট মাস বা তিনটে পার্টিকেল ভাবতে পারো, তাহলে পজিশন ভেক্টর অফ m1 m2 and m3 আর রেসপেক্টিভলি r1 r2 r3 r1 r2 r3 এর মাথায় কিন্তু অ্যারো দেবে কারণ এটা ভেক্টর, তাহলে পজিশন ভেক্টর অফ m1 m2 m3 আর রেসপেক্টিভলি r1 r2 r3। এবার দেখো যে আমি যদি এই সিস্টেমটাকে মুভ করাতে চাই আমার কাছে দুটো অপশন আছে, আমি ইন্ডিভিজুয়ালি m1 কে ফোর্স দিতে পারি, m2 পার্টিকেল কে ফোর্স দিতে পারি, m3 পার্টিকেল কে ফোর্স দিতে পারি। m1 কে ফোর্স দিলাম, m2 কে ফোর্স দিলাম, m3 কে ফোর্স দিলাম, তাহলে পুরো সিস্টেমটা মুভ করবে। আবার আমি যেটা করতে পারি ইন্ডিভিজুয়াল ফোর্স না দিয়ে আমরা সেন্টার অফ মাসে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলেও পুরো সিস্টেমটা মুভ করবে। আমার কাছে দুটো অপশন আছে, আমরা দুভাবেই কাজটা করব। ধরো প্রথমে আমি m1 m2 m3 এই পার্টিকেল গুলোকে ফোর্স অ্যাপ্লাই করছি, করে আমি এদেরকে মুভ করাচ্ছি এবং এটা যখন মুভ করছে একটা ইনস্ট্যান্ট প্রত্যেকের একটা আমি ভেলোসিটি পাবো। কেউ যদি মুভ করে তাহলে একটা ইনস্ট্যান্ট তুমি সবার একটা ভেলোসিটি পাবে। তাহলে দেখো যে external forces applied on m1 m2 and m3 আর রেসপেক্টিভলি f1 f2 f3 f গুলো সব বড় হাতের লিখবে, ক্যাপিটাল f1 ক্যাপিটাল f2 ক্যাপিটাল f3। তাহলে external forces applied on m1 m2 m3 আর রেসপেক্টিভলি f1 f2 and f3 যে m1 m2 m3 বিন্দু ভরগুলোর উপর প্রযুক্ত বল f1 f2 f3। তাহলে f1 f2 f3 ফোর্স আমি দিলাম m1 m2 m3 এর উপর, দিলে কি হলো এরা মুভ করবে এবং এরা যখন মুভ করবে একটা ইনস্ট্যান্ট আমি এদের একটা ভেলোসিটি পাবো। তাহলে দেখো at any instant their velocities are v1 v2 and v3 at any instant their velocity are v1 v2 v3। তো যে কোনো মুহূর্তে ধরো আমি দেখতে পাচ্ছি m1 এর ভেলোসিটি হয়েছে v1, m2 এর ভেলোসিটি v2, m3 এর ভেলোসিটি v3 এবং তাদের পজিশন ভেক্টর কত হয়ে আছে r1 r2 r3। তাহলে এই যে ফোর্স আমি দিলাম তাহলে সেই ফোর্স গুলোকে আমরা একটু ক্যালকুলেট করব। দেখো আমরা জানি নিউটনের সেকেন্ড লতে বলা হয় ফোর্স মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ফোর্স মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে দেখো আমি m1 পার্টিকেলকে ফোর্স দিয়েছি কত f1, তাহলে f1 ফোর্সটা কত হবে ফোর্স f1 কার উপর দিচ্ছ m1 এর উপর, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম তাহলে আমরা লিখি dp1 dt। এই p1 টা হচ্ছে মোমেন্টাম, p1 হলো মোমেন্টাম, মোমেন্টাম বার করে কি করে মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি। দেখো আমি বলেছি m1 এর ভেলোসিটি এট এ ইনস্ট্যান্ট কত আছে v1, তাহলে মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ফোর্স। তাহলে দেখো এখানে ফোর্সের মাথায় অ্যারো দেবে, মোমেন্টামের মাথায় অ্যারো দেবে, তাহলে ddt অফ p1 এর জায়গায় তাহলে mv1, p1 এর জায়গায় mv1 m1 v1, এই যে p1 টা বসিয়ে দিলে m1 v1। এবার এখানে দেখো আমি যদি m1 কে কমন নিই তাহলে পাবো আমরা dv1 dt। m1 টা কমন না, সরি m1 কে বাইরে রাখো, যেহেতু ডিফারেন্সিয়েট করছো m1 টা কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, তো মাস বাইরে থাকবে, মাসের ডিফারেন্সিয়েশন হয় না, তো মাসটাকে বাইরে লিখে দিলাম। এবার দেখো এটাকে কিরকম লেখা যাবে m1 ddt অফ v1, v1 টা তো ভেলোসিটি, তো আমরা কাইনেমেটিক্স এর চ্যাপ্টার পড়েছি, দেখো ভেলোসিটি মানে রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। তাহলে m1 এর পজিশন ভেক্টর কত আছে r1, তাহলে ভেলোসিটিটাকে আমরা লিখতে পারি ভেলোসিটিকে dr1 dt, ভেলোসিটিকে আমরা লিখতে পারি dr1 dt, যে r1 টা হচ্ছে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টরকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি হয়, তাহলে ভেলোসিটিকে রিপ্লেস করলাম dr1 dt, তাহলে দাঁড়ালো কি f1 is equal to
m1 d2r1 dt2, এটাকে আমরা বলি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তোমরা জানো দেখো দুবার ডিফারেন্সিয়েশন হচ্ছে, একবার r1 কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তারপর আবার সেটাকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হলো, এটাকে বলি আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। সেই জন্য এটাকে এরকম ভাবে লিখতে হয় d2r1 dt2, d2r1 dt2 সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে এই হয়ে গেল F1 ফোর্স, যে ফোর্সটা আমি দিয়েছি কার উপর, M1 পয়েন্ট মাসের উপর। তাহলে এবার ঠিক একই রকম ভাবে তাহলে M2 পয়েন্ট মাসের উপর ফোর্স দিচ্ছি কত, F2। তাহলে F2 কে আবার ক্যালকুলেট করব। তাহলে দেখো এক্সটার্নাল ফোর্স অন M2 ইজ F2। M2 ভরের উপর কত ফোর্স দিয়েছিলাম, F2। তাহলে F2 কে ক্যালকুলেট করব। তাহলে এক্সটার্নাল ফোর্স, এগুলোকে বলি আমরা এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স F2, দেখো F2 কি করে বের হবে, F2 টা কার উপর দিচ্ছ, F2 দিচ্ছ M2 এর উপর। তাহলে আবার সেই একই কথা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এবার মোমেন্টামটা কত হবে, M2 মাস আর ভেলোসিটি v2। তাহলে এখানে F2 দেখো কত চলে আসছে, ddt অফ M2 v2। তাহলে M2 কে বাইরে রাখো, ওটা ডিফারেন্সিয়েশন হবে না, dv2 d2। এবার ভেলোসিটি কে কি লিখেছিলে, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। তাহলে dr2 d2, কারণ M2 এর পজিশন ভেক্টরটা হচ্ছে r2, M2 এর পজিশন ভেক্টর হচ্ছে r2। তাহলে আমরা এটাকে লিখতে পাচ্ছি দেখো F2 M2 d2 dt r2, M2 d2 r2 dt2 সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো সিমিলার ফর্মুলা হলো m1 পার্টিকেলে যে ফোর্স আমি দিয়েছি F1, সেটা আসছে কি মাস অফ দা পার্টিকেল m1 আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ দা পজিশন ভেক্টর। m2 পার্টিকেলের ক্ষেত্রে সেম জিনিস আসলো, m2 মাস অফ দা পার্টিকেল আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ দা কি পজিশন ভেক্টর। তাহলে m3 এর ক্ষেত্রে ঠিক সেম ফর্মুলা হবে, মাস অফ দা পার্টিকেল m2 টা হয়ে যাবে m3 আর পজিশন ভেক্টরটা r2 এর জায়গায় হয়ে যাবে r3। তাহলে ওটা আমরা করব না, ওটা আমরা সিমিলারলি করে লিখব। তাহলে সিমিলারলি এক্সটার্নাল ফোর্স F3, তাহলে সেটা হচ্ছে মাস অফ দা পার্টিকেল m3 আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ দা পজিশন ভেক্টর সেটা হচ্ছে r3 সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে পেলাম F3। তাহলে আমার কাছে যে সিস্টেম অফ পার্টিকেলটা ছিল যার মধ্যে তিনটে পয়েন্ট মাস আছে m1 m2 m3, আমরা তিনটে পয়েন্ট মাসের উপর ইন্ডিভিজুয়াল এক্সটার্নাল ফোর্স দিয়েছি F1 F2 F3 দিয়ে আমরা সিস্টেমটাকে মুভ করাচ্ছি। তাহলে টোটাল এক্সটার্নাল ফোর্স আমি কতটা দিলাম, তাহলে টোটাল এক্সটার্নাল ফোর্স বা নেট এক্সটার্নাল ফোর্স বার করব। দেখো নেট এক্সটার্নাল ফোর্স F লিখে সাফিক্সে ext লেখো, সেটা হচ্ছে তিনটে ফোর্সকে তুমি অ্যাড করো। এই একটা অবশ্যই ভেক্টর এডিশন হবে, যে তিনটে এক্সটার্নাল ফোর্স আমি দিয়েছি তিনটে পার্টিকেলের উপর, তাদেরকে যদি আমি ভেক্টর এডিশন করি তাহলে আমি নেট এক্সটার্নাল ফোর্স পাবো। এবার এখানে দেখো আমি এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে ভ্যালুগুলো বসালে দেখো m1 d2 r1 dt2 প্লাস m2 d2 r2 dt2 প্লাস m3 d2 r3 dt2। তাহলে এবার এখান থেকে দেখো আমি এটাকে লিখতে পারি, এই m1 গুলোকে ভেতরে নিয়ে নিতে পারো তুমি, মানে অর্থাৎ d2 dt2 m1 r1, r1 এর মাথায় সব অ্যারো দেবে, r2 এর মাথায় অ্যারো দেবে, প্লাস d2 dt2 m2 r2। আবার এখানে দেখো লিখতে পারি আমরা d2 dt2 m3 r3। এবার আমি d2 dt2 টাকে বাইরে লিখব, লিখে একটা ব্র্যাকেট দিয়ে আমি এগুলোকে লিখতে পারি m1 r1
প্লাস m2r2 প্লাস m3r3, এই হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 4, যেটা আমার বেরোলো এক্সটার্নাল ফোর্স, নেট এক্সটার্নাল ফোর্স। তাহলে নেট এক্সটার্নাল ফোর্স যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে সাম অফ থ্রি ডিফারেন্ট ফোর্সেস F1 F2 F3, এই যে তিনটে ফোর্স আমি অ্যাপ্লাই করেছিলাম তাদেরকে আমরা ভেক্টর এডিশন করলে টোটাল এক্সটার্নাল ফোর্সটা পাচ্ছি। তো এই আমার ভেক্টর এডিশন করে আসলো d2 dt2 ব্র্যাকেট m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3। তাহলে এই হচ্ছে আমার টোটাল এক্সটার্নাল ফোর্স। এবার আমরা সেন্টার অফ মাস লোকেট করতে চাইছি। তো আমি তোমাদের কি বলেছিলাম, দেখো সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে টোটাল সিস্টেমটা একসাথে মুভ করে। তাহলে এখানে দেখো আমি টোটাল সিস্টেমকে মুভ করানোর জন্য কটা ফোর্স দিয়েছি, তিনটে। একটা ফোর্স m1 কে দিয়েছি, একটা ফোর্স m2 কে দিয়েছি, একটা ফোর্স m3 কে দিয়েছি। কিন্তু তা না করে যদি আমি টোটাল ফোর্সটা সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করতাম তাহলেও কিন্তু আমার পুরো এন্টায়ার সিস্টেমটা মুভ করত। তাহলে আমরা এখানে কি করলাম, যে এই সিস্টেম অফ পার্টিকেলটাকে মুভ করানোর জন্য আমরা ইন্ডিভিজুয়ালি m1 কে একটা ফোর্স দিয়েছি, m2 কে একটা ফোর্স দিয়েছি, m3 কে একটা ফোর্স দিয়েছি। কিন্তু তা না করে আমরা যদি টোটাল এক্সটার্নাল ফোর্স, এই যে টোটাল এক্সটার্নাল ফোর্স আমি বার করলাম, এই নেট এক্সটার্নাল ফোর্সটাকে ডিরেক্টলি যদি আমরা সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করতাম তাহলেও কিন্তু এই পুরো সিস্টেমটা মুভ করতো। কারণ এটাই ছিল সেন্টার অফ মাসের সিগনিফিকেন্স, যে আমরা যদি সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে একটা সিস্টেম অ্যাজ এ হোল মুভ করতে পারে। সেখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্ট মাসকে ফোর্স দেওয়ার কোনো দরকার নেই। টোটাল ফোর্সটা ডিরেক্টলি তুমি যদি সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করো তাহলে এন্টায়ার সিস্টেম একসাথে মুভ করবে। তাহলে এবার আমাকে সেন্টার অফ মাসটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এই যে সিস্টেমটা তার সেন্টার অফ মাস হলো এই পয়েন্টটা। লেট আস কনসিডার যে এটা হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য গিভেন সিস্টেম। তাহলে সেন্টার অফ মাসের প্রথম কথা কি থাকে, এন্টায়ার মাসটা কনসেন্ট্রেট থাকে। তাহলে পুরো সিস্টেমটার যে মাস, সেই টোটাল মাস ক্যাপিটাল M রয়েছে কোথায়, সেন্টার অফ মাসে। তাহলে সেন্টার অফ মাসে এন্টায়ার মাসটা কনসেন্ট্রেট থাকবে। তাহলে এন্টায়ার মাস অফ দ্য সিস্টেম উইল কনসেন্ট্রেট এট সেন্টার অফ মাস। দেখো যে এন্টায়ার মাস অফ দ্য সিস্টেম উইল কনসেন্ট্রেট এট সেন্টার অফ মাস, যে একটা বস্তু সংস্থার মোট ভর ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, মোট ভর ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। সুতরাং ভর কেন্দ্রের ভর মাস অফ সেন্টার অফ মাস ক্যাপিটাল M, এই সেন্টার অফ মাসের মাসটা তাহলে কত হবে, সেন্টার অফ মাসের মাস ক্যাপিটাল M টা হবে তাহলে m1 প্লাস m2 প্লাস m3। যে যতগুলো মাস তোমার আছে এই সিস্টেমের মধ্যে সবকটা মাসকে প্লাস করলে যে এন্টায়ার মাসটা তুমি পাবে, সেই এন্টায়ার মাস কনসেন্ট্রেট থাকবে সেন্টার অফ মাসে। তোমাকে এই সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর বার করতে বলেছে। তাহলে লেট আস কনসিডার পজিশন ভেক্টর অফ দ্য সেন্টার অফ মাস ইজ r। লেখো লেট r, মাথায় অ্যারো দেবে, r be the position vector of the center of mass, r be the position vector of center of mass। এবার আমরা কি বললাম, যে আমরা ডিরেক্ট যদি সেন্টার অফ মাসে ফোর্স দিই তাহলে এন্টায়ার সিস্টেম একসাথে মুভ করবে। তাহলে এবার সেন্টার অফ মাসে আমি যে ফোর্সটা দেব তার জন্য সেন্টার অফ মাসের একটা ভেলোসিটি বা একটা অ্যাক্সেলারেশন হবে। তাহলে লেট acceleration of the center of mass is a, let acceleration of the center of mass is a, therefore F external, যে এক্সটার্নাল ফোর্সটা আমি পেয়েছি সেটা ডাইরেক্ট যদি আমরা সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করি তাহলে F external ফোর্স ইকুয়াল টু হবে মাস ইনটু অ্যাক্সেলারেশন। যে এন্টায়ার ফোর্স যদি আমি সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করি তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন যদি a হয় তাহলে এক্সটার্নাল ফোর্সটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার আমরা এখানে মাসকে লিখতে পারি, দেখো কি m1 প্লাস m2 প্লাস m3, আর অ্যাক্সেলারেশন মানে dv dt। অ্যাক্সেলারেশন কথার অর্থ dv dt।
তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো m1 প্লাস m2 প্লাস m3 ddt অফ v। v মানে কি দেখো, ভেলোসিটি হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর। তাহলে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর আমি কত লিখেছি r, তাহলে আমরা এটাকে লিখতে পারি ddt অফ r। ভেলোসিটি কে লিখতে পারো ddt অফ r, রেট অফ চেঞ্জ অফ পজিশন ভেক্টর মানে ভেলোসিটি। তাহলে এবার এটাকে আমরা কি রকম লিখছি দেখো, m1 প্লাস m2 প্লাস m3 d2r dt2 d2r dt2। তাহলে এবার এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি, এটাকে লিখতে পারো d2 dt2। এই m1 প্লাস m2 প্লাস m3 কনস্ট্যান্ট, এটাকে আমি ভেতরে লিখতে পারি বাইরেও লিখতে পারি, আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এটাকে m1 প্লাস m2 প্লাস m3 ইনটু r। এই rটা হচ্ছে তোমার সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, যেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটাকে দিয়ে দিলাম ইকুয়েশন 5। তাহলে এবার দেখো এই যে ইকুয়েশন 4 আর ইকুয়েশন 5 দুটোই তো এক্সটার্নাল ফোর্সকে রিপ্রেজেন্ট করে, F এক্সটার্নাল, এটাও F এক্সটার্নাল। তাহলে এই দুটোকে এবার আমি ইকুয়াল করব, ইকুয়াল করলে দেখো আমার পজিশন ভেক্টর rটা বেরিয়ে যাবে। তাহলে এবার ইকুয়েশন 4 আর 5 কে আমরা যদি কম্পেয়ার করি, রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল করে দিই, তাহলে আমরা লিখব কম্পেয়ারিং ইকুয়েশন 4 এন্ড 5। কম্পেয়ারিং ইকুয়েশন 4 এন্ড 5, ইকুয়েশন 4 আর 5 কে যদি আমরা এবার কম্পেয়ার করি দেখো তাহলে কি পাচ্ছি, কম্পেয়ারিং ইকুয়েশন 4 এন্ড 5। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশন 4 and 5, তাহলে কি আছে d2 dt2 m1 plus m2 plus m3 into r equal to, এবার ইকুয়েশন 4 এর রাইট হ্যান্ড সাইডটা লেখো d2 dt2, দেখো এখানে আছে m1 r1 plus m2 r2 প্লাস m3 r3। তাহলে d2 dt2 কেটে যাবে বোথ সাইড থেকে, কারণ দুদিকেই তো আমার একই জিনিস আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন d2 dt2 d2 dt2 এটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি therefore m1 plus m2 plus m3 into r ভেক্টর, rটাই হচ্ছে পজিশন ভেক্টর অফ দ্য সেন্টার অফ মাস, যেটা আমাকে বার করতে হবে m1 r1 m2 r2 m3 r3। তাহলে এখান থেকে r এর ভ্যালু বেরিয়ে গেল, therefore position vector of center of mass r কি হলো m1 r1 plus m2 r2 plus m3 r3 divided by m1 plus m2 plus m3. This is the formula of position vector of center of mass. তা তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে find out the position vector of center of mass for a system of particle। একটা বস্তু সংস্থার জন্য তুমি ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরের রাশিমালা প্রতিষ্ঠা করো, তাহলে তোমাকে এই অবধি প্রুফ করতে হবে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস অফ এ সিস্টেম অফ পার্টিকেল। এটা একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, বোঝা গেল বিষয়টা? তাহলে এই হচ্ছে পজিশন ভেক্টর। এর ফর্মুলাটাকে ভালো করে দেখো, জাস্ট কি আছে, আমার এই সিস্টেমের মধ্যে তিনটে পয়েন্ট মাস ছিল। আমরা কি করেছি দেখো, প্রত্যেকটা পয়েন্ট মাসকে তার করেসপন্ডিং পজিশন ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। m1 r1 m2 r2 m3 r3 এগুলো কিসের প্রোডাক্ট? পয়েন্ট মাস এন্ড করেসপন্ডিং পজিশন ভেক্টর অফ দ্যাট পয়েন্ট মাস, তার গুণফল, তার প্রোডাক্ট করেছি। তারপর সেই প্রোডাক্টগুলোকে যোগ করছি আর ডিভাইড করছি কি দিয়ে? টোটাল মাস দিয়ে। m1 প্লাস m2 প্লাস m3 কি টোটাল মাস অফ দ্য সিস্টেম, সেটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তুমি পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস পেয়ে যাবে। নেক্সট যে ফর্মুলাটা আমরা এখানে ফাইন্ড আউট করব দেখো, সেটাকে আমরা লিখব কিভাবে? নেক্সট ফর্মুলাটা দেখো,
আমাদের এখানে কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে বলতে পারি, যে ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট, যে আচ্ছা এখানে একটা জিনিস দেখে নাও, যে ধরো এখানে একটা লিখে রাখো, ধরো আমার এখানে কটা পার্টিকেল আছে, তিনটে। যদি কোথাও n নাম্বার অফ পার্টিকেল থাকে তাহলে ফর্মুলাটা কি হবে? দেখো আমরা জাস্ট কি করছি, প্রত্যেকটা পয়েন্ট মাসকে তার করেসপন্ডিং পজিশন ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে আমরা বলতে পারি ফর n নাম্বার অফ পার্টিকেল, যদি n সংখ্যক পার্টিকেল থাকে, ফর n নাম্বার অফ পার্টিকেল, n নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে তাহলে পজিশন ভেক্টর অফ দা সেন্টার অফ মাস কি হবে? r ইকুয়াল টু জাস্ট প্রত্যেকটা পার্টিকেলকে তার করেসপন্ডিং পজিশন ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছো। m1 r1 m2 r2 যতগুলো পার্টিকেল থাকবে n সংখ্যক, প্রত্যেকটা পার্টিকেলকে তার করেসপন্ডিং পজিশন ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে এরকম চলবে কত অবধি? ফর nth পার্টিকেল তার মাস ধরো mn, পজিশন ভেক্টর rn, nth পার্টিকেল। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের পজিশন ভেক্টরকে মাল্টিপ্লাই করছো সেই পার্টিকেলটার মাস দিয়ে, তারপর তাদেরকে যোগ করে দিলে, আর নিচে লিখবে টোটাল মাস। টোটাল মাস মানে প্রত্যেকটা পয়েন্ট মাসকে তুমি যোগ করো, m1 m2 m3 m4 করে আপ টু nth পার্টিকেল mn। তাহলে এই হচ্ছে ফর n নাম্বার অফ পার্টিকেল সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরের ফর্মুলা লেখার নিয়ম। এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, সামেশন করে। যেহেতু দেখো এখানে একই রকম জিনিসের প্লাস প্লাস হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন অফ এম আই আর আই, আই এর ভ্যালু 1 থেকে n। দেখো আই এর ভ্যালু যদি 1 বসাও তাহলে প্রথম পার্টটা পাবে m1 r1, যদি আই টাকে 2 বসাও তাহলে পাবে m2 r2, আই কে 3 বসালে পাবে m3 r3। তাহলে এই পুরো যোগফলটাকে আমি সামেশন ফর্মে লিখবো এম আই আর আই, আই এর ভ্যালু 1 থেকে n ডিভাইডেড বাই, নিচে দেখো সাম অফ অল পয়েন্ট মাসেস, প্রত্যেকটা পয়েন্ট মাসকে আমরা যোগ করেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ এম আই, আই এর ভ্যালু 1 থেকে n। এটাকে সংক্ষেপে লেখা, জাস্ট এই জিনিসটাকে সংক্ষেপে এইভাবে লিখতে পারি ছোট করে। তাহলে এটা হচ্ছে ফর n নাম্বার অফ পার্টিকেল পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। এবার নেক্সট আমাদের কোশ্চেন করতে পারে, দেখো এই যে সিস্টেম অফ পার্টিকেল যার পজিশন ভেক্টর বার করেছো সেন্টার অফ মাসের, তোমরা এবার বলতে পারে ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, যে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করো। তাহলে কোঅর্ডিনেট কি করে ফাইন্ড আউট করবে? কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে গেলে তোমাকে প্রত্যেকটা পয়েন্ট মাসের আগে কোঅর্ডিনেট জানতে লাগবে। যদি তুমি কোনো সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করো তাহলে তোমাকে প্রত্যেকটা যে পয়েন্ট মাস সেখানে আছে সেই প্রতিটা পয়েন্ট মাসের কোঅর্ডিনেট জানতে হবে। তাহলে ধরো আমি ধরে নিচ্ছি যে m1 যে পয়েন্ট মাসটা আছে তার কোঅর্ডিনেট x1 y1 z1, m2 পয়েন্ট মাসটা যে পজিশনে আছে তার কোঅর্ডিনেট x2 y2 z2, আর m3 এর জন্য কোঅর্ডিনেটটা x3 y3 z3। আমাকে বার করতে হবে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট ধরে নিলাম x y and z, এই x y z টা বার করতে হবে। তাহলে এবার আমরা টপিকটা লিখবো, দেখো হেডলাইন দাও, যে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। আমরা কিভাবে ফাইন্ড আউট করব? দেখো আমরা অলরেডি পজিশন ভেক্টরের ফর্মুলাটা জেনেছি, সেখান থেকে কাজটা শুরু হবে। তাহলে আমরা লিখব যে হেডলাইন দাও, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, COM, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তো এবার দেখো আমরা প্রথমে পজিশন ভেক্টরের ফর্মুলাটা লিখব। দেখো পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস, ধরো r ভেক্টর ইজ ইকুয়াল টু m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 ডিভাইডেড বাই m1 plus m2 plus m3, m1 r1 plus m2 r2 plus m3 r3 divided by m1 plus m2 plus m3।
এটা আমরা অলরেডি এস্টাবলিশ করেছি পজিশন ভেক্টর, আমাকে বার করতে হবে কোঅর্ডিনেট। এবার দেখো m1 এর পজিশন ভেক্টর ছিল r1 আর m1 এর কোঅর্ডিনেটটা কি আছে x1 y1 z1, তার মানে আমি r1 পজিশন ভেক্টরটাকে লিখতে পারবো x1 i ক্যাপ y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এটা আমরা ভেক্টরে করেছি পজিশন ভেক্টর। ঠিক দেখো m2 পজিশন ভেক্টর r2, তার কোঅর্ডিনেট আছে x2 y2 z2, তার মানে আমরা r2 কে লিখতে পাচ্ছি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ঠিক একই রকম ভাবে m3 এর ক্ষেত্রে পজিশন ভেক্টর r3 আর তার কোঅর্ডিনেটটা আছে x3 y3 z3, তাহলে হবে x3 i ক্যাপ y3 j ক্যাপ z3 k ক্যাপ। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব, সিম্পল ভ্যালুগুলোকে বসিয়ে দাও। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এটা জাস্ট একটু ক্রস মাল্টিপ্লাই করে দিই, m1 প্লাস m2 প্লাস m3, এখানে আছে r ভেক্টর। এবার r ভেক্টরের জায়গায় দেখো আমাদের r ভেক্টরটা কি হবে, rটা হচ্ছে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস যার কোঅর্ডিনেট x y z, তাহলে x y z, তাহলে x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ। তাহলে এখানে বসিয়ে দিই r এর জায়গায় x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ হলো। তারপর এখানে আছে কি m1 r1, r1 এর জায়গায় r1 বসিয়ে দাও x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ প্লাস m2 r2 এর জায়গায় r2 বসিয়ে দাও x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ প্লাস m3 r3 এর ভ্যালু x3 i ক্যাপ y3 j ক্যাপ প্লাস z3 k ক্যাপ বসিয়ে দিলে। এবার জাস্ট কম্পেয়ার করতে হবে, i ক্যাপের সাথে i ক্যাপকে কম্পেয়ার করা, j ক্যাপের সাথে j ক্যাপকে কম্পেয়ার করা। তাই কম্পারিজনটা কিভাবে করব দেখো ভালো করে, এই বাঁ দিকটাকে লক্ষ্য করো, জাস্ট আমরা এই m1 m2 m3 কে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা কি পাচ্ছি m1 m2 m3 into capital X I ক্যাপ প্লাস m1 m2 m3 capital Y j ক্যাপ প্লাস m1 m2 m3 capital Z k ক্যাপ। এবার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেখো আমরা i ক্যাপ গুলোকে কমন নেব, j ক্যাপ গুলোকে কমন নেব আর k ক্যাপ গুলোকে কমন নেব। তাহলে i ক্যাপটা কমন নিলে দেখো থাকবে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, এই i ক্যাপটা কমন নিলে, ঠিক আছে, প্লাস j ক্যাপ কমন নিয়ে লেখো m1 y1 m2 y2 m3 y3, j ক্যাপ কমন নাও, প্লাস k ক্যাপ কমন নাও m1 k1 m1 x1 সরি m1 z1 প্লাস m2 z2 m3 z3, k ক্যাপ কমন নিলাম। এবার দেখো কম্পেয়ার করো, এই i ক্যাপের সাথে এই i ক্যাপকে কম্পেয়ার করবে, j ক্যাপের সাথে j ক্যাপ, k ক্যাপের সাথে k ক্যাপ, কারণ বাদিক ডান দিক তো ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়াল, তাহলে i ক্যাপের কোএফিশিয়েন্ট j ক্যাপের কোএফিশিয়েন্ট আর k ক্যাপের যে কোএফিশিয়েন্ট তারা অবশ্যই ইকুয়াল হবে। তাহলে লিখব देयरफॉर, দেখো এখানে i ক্যাপের সাথে কি আছে m1 প্লাস m2 প্লাস m3 into x, আর এখানে কি আছে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3। তার মানে ক্যাপিটাল X এর ভ্যালু তাহলে কত দাঁড়ালো m1 x1
প্লাস m2x2 m3x3 বাই m1 প্লাস m2 প্লাস m3। এটা হয়ে গেল তোমার x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাসটা পেয়ে গেলে এবার ঠিক একই রকম j ক্যাপ কে কম্পেয়ার করো, তাহলে তুমি y কোঅর্ডিনেট পাবে। দেখো কি আছে, m1 প্লাস m2 প্লাস m3 ইনটু y, আর এখানে আছে দেখো m1 y1 m2 y2 m3 y3। তাহলে y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস কি হচ্ছে m1 y1 m2 y2 m3 y3 divided by m1 plus m2 plus m3। এই হচ্ছে তোমার y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। ঠিক একই ভাবে এবার z কোঅর্ডিনেটের ক্ষেত্রে k ক্যাপ কে কম্পেয়ার করব, তাহলে আমরা কি পাচ্ছি m1 plus m2 plus m3 into z, এখানে আছে m1 z1 plus m2 z2 plus m3 z3। তাহলে z কোঅর্ডিনেটটা সেন্টার অফ মাসে কি আসছে m1 z1 plus m2 z2 plus m3 z3 by m1 plus m2 plus m3। This is the z coordinate of center of mass। তাহলে এইভাবে আমরা সেন্টার অফ মাসের x y এবং z কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে ফাইন্ড আউট দা কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, তাহলে তুমি এই ক্যালকুলেশনটা করবে যে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তাহলে একটা সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করতে গেলে প্রথমে হচ্ছে তাহলে আমাদের যে পয়েন্ট মাসগুলো আছে সিস্টেমের মধ্যে সেই পয়েন্ট মাসগুলোর কোঅর্ডিনেট প্রথমে জানতে লাগবে বা সেগুলো তোমায় বলে দেবে। এবার ওই পয়েন্ট মাসগুলোর কোঅর্ডিনেটকে ব্যবহার করে তুমি সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে পারবে x y and z। এই হচ্ছে ফর্মুলা m1x1 plus m2x2 plus m3x3 by m1 plus m2 plus m3। ঠিক y এর ক্ষেত্রে m1 y1 m2 y2 m3 y3 হয়ে গেল। দেখো নিচে সবকটার ক্ষেত্রে সেম জিনিস আছে, টোটাল মাস m1 plus m2 plus m3। z এর ক্ষেত্রে m1 z1 m2 z2 plus m3 z3। তাহলে যদি আমার কাছে n নাম্বার অফ পার্টিকেল থাকতো, যে একটা সিস্টেমের মধ্যে যদি আমাদের কাছে n নাম্বার অফ পার্টিকেল থাকে, তাহলে আমি সেক্ষেত্রে ফর্মুলাটাকে কিভাবে লিখতে পারি, তখন ওই সামেশন করে লিখবে, যেরকম আমরা পজিশন ভেক্টরের ক্ষেত্রে লিখেছিলাম। তাহলে ফর n নাম্বার অফ পার্টিকেল আমরা ফর্মুলাটাকে কিভাবে লিখব, দেখো ফর n নাম্বার অফ পার্টিকেল যদি আমরা লিখি ফর্মুলাটাকে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে আমরা যদি n নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে লিখি, তাহলে দেখো ফর n নাম্বার অফ পার্টিকেল x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, তাহলে ফর n নাম্বার অফ পার্টিকেল, দেখো x কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ফর্মুলা কি ছিল m1x1 m2x2 m3x3। এটা আমরা তিনটে পার্টিকেলের জন্য করেছিলাম। n নাম্বার অফ পার্টিকেল মানে একটা করে টার্ম বাড়তে থাকবে, তাহলে এরপর একটা আসবে m4x4, তারপর একটা হবে m5x5, এই করে আপ টু nth পার্টিকেল, অর্থাৎ সেটা হবে লাস্টেরটা mnxn। আর নিচে সবকটা পার্টিকেলের মাসকে যোগ করতে হবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 করে আপ টু nth টার্ম। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা এভাবে না লিখে সামেশন করে লিখতে পারো, যেভাবে লিখেছিলেন সামেশন অফ ওই mi xi, i এর ভ্যালু 1 থেকে n ডিভাইডেড বাই সামেশন অফ mi, ডিভাইডেড বাই সামেশন অফ mi। আবার y কোঅর্ডিনেটের ক্ষেত্রে দেখো ফর্মুলা ছিল m1 y1 প্লাস m2 y2 m3 y3। তাহলে পরে একটা টার্ম বাড়িয়ে দাও m4 y4, যখন n নাম্বার অফ পার্টিকেলের জন্য যাচ্ছ লাস্টেরটা হবে mn yn।
আর নিচে প্রত্যেকটা পয়েন্ট মাসকে প্লাস করতে হবে যতগুলো পয়েন্ট মাস থাকবে। এখানে n নাম্বার অফ আছে, তাহলে আপ টু nth টার্ম পর্যন্ত লিখতে হবে। তাহলে এটাকেও সেই একই সামেশন অফ mi yi i এর ভ্যালু 1 থেকে n ডিভাইডেড বাই সামেশন অফ mi i এর ভ্যালু 1 থেকে n। দিস ইজ দ্য y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। সিমিলারলি তাহলে z কোঅর্ডিনেটের ক্ষেত্রে বুঝতেই পারছো কি হবে, m1 z1 প্লাস m2 z2 m3 z3 m4 z4 করে আপ টু mn zn ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 mn। আর এটা হয়ে গেল দেখো সামেশন অফ mi zi i এর ভ্যালু 1 থেকে n ডিভাইডেড বাই সামেশন অফ mi i এর ভ্যালু 1 টু n। তাহলে এই হচ্ছে আমার x y z কোঅর্ডিনেট ফর n নাম্বার অফ পার্টিকেল। তখন আমরা সামেশন করে লিখি, তার মানে যতগুলো পার্টিকেল থাকবে প্রত্যেকটা পার্টিকেলকে তার করেসপন্ডিং কোঅর্ডিনেট গুলো দিয়ে দেখো মাল্টিপ্লাই করছে, m1 x1 m2 x2 m3 x3, মানে প্রত্যেকটা পার্টিকেলের মাস মাল্টিপ্লাইড উইথ देयर করেসপন্ডিং কোঅর্ডিনেট, তারপর সেগুলোকে প্লাস করছো, তারপর ডিভাইড করছো টোটাল মাস অফ দা সিস্টেম দিয়ে। তাহলে আমরা x y z কোঅর্ডিনেট গুলো পেয়ে যাব। তাহলে এই যে ফর্মুলাগুলো আমি তোমাদের ডিরাইভ করে দিলাম, এই ডিরাইভ গুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু তোমাকে ডিরাইভ করতে দেবে। আর ফর্মুলাগুলোকে একদম ইন্ডিভিজুয়ালি মুখস্থ রাখতে হবে। যখন তোমাকে নিউমেরিক্যাল করতে হবে তখন কিন্তু তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, সেখানে আর ডিরাইভ করার কোনো প্রশ্ন ওঠে না। যখন নিউমেরিক্যাল করবো আমরা ডিরেক্ট ফর্মুলা লিখবো, কিন্তু আমাকে ডিরাইভ করতে দিলে তখন আমাকে ফর্মুলাটা ডিরাইভ করে দিতে হবে। তাহলে এই যে আমি ফর্মুলাগুলো তোমাদের ডিরাইভ করে দিলাম, তোমাদের বইতে কিন্তু এই ডেরিভেশনগুলো করা নেই, তোমাদের বইতে খালি ফর্মুলাটা লেখা আছে, আমি তোমাদের ডিরাইভটা করে দেখিয়ে দিলাম, কারণ পরীক্ষায় আমাদের ডিরাইভ করতে দেয়। এবার আমরা একটু দেখবো যে এই ফর্মুলাগুলোকে ইউজ করে কিভাবে আমরা নিউমেরিক্যালটা করব। যে তোমাকে একটা নিউমেরিক্যাল দিল যে একটা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে ধরো তোমার বলছে ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস বা ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। তাহলে একটা নিউমেরিক্যাল, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব। তাহলে প্রথমে দেখো যে পজিশন অফ সেন্টার অফ মাস ফর টু পার্টিকেল সিস্টেম, দুটো পার্টিকেল দিয়ে একটা নিউমেরিক্যাল দিল। ধরো দেখো position of center of mass for two particle system, position of center of mass বা coordinate of center of mass যা খুশি লিখতে পারো, position of center of mass for two particle system। এই একটা অঙ্ক ধরে দিল, কিভাবে করবে। তো তোমরা একটা অঙ্ক দিচ্ছে, বলছে এখানে একটা পয়েন্ট মাস আছে m1, তার থেকে d ডিসটেন্সে একটা পয়েন্ট মাস আছে m2। তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম m1। তোমরা কোশ্চেন করবে ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম m1। তুমি কোশ্চেনটা লিখে দাও, ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম m1। তাহলে m1 পয়েন্ট মাস থেকে সেন্টার অফ মাসের ডিসটেন্সটা ফাইন্ড আউট করতে বলেছে। তো যখন তুমি সেন্টার অফ মাসের অঙ্ক করবে তখন তোমার প্রথম কাজ হবে তোমাকে আগে একটা অরিজিন চুজ করতে হবে, তারপর সেখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করতে হবে। তাহলে অরিজিন কাকে চুজ করবে, দেখো আমাকে কোশ্চেনে বলেছে যে ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস ফ্রম m1। m1 থেকে আমাকে পজিশনটা বার করতে বলছে সেন্টার অফ মাসের, তাহলে m1 হবে অরিজিন। যার রেসপেক্টে তুমি সেন্টার অফ মাস ফাইন্ড আউট করবে সেই পয়েন্টটাকে তোমাকে অরিজিন ধরতে হবে। তাহলে আমাকে m1 থেকে সেন্টার অফ মাসের ডিসটেন্স ফাইন্ড আউট করতে বলছে, সো উই টেক m1 অ্যাজ অরিজিন। তাহলে m1 যদি অরিজিন হয় তাহলে m1 এর কোঅর্ডিনেট হবে 0, 0। তাহলে সেক্ষেত্রে এই লাইনটা হয়ে গেল x অ্যাক্সিস আর এই লাইনটা পারপেন্ডিকুলারলি হয়ে গেল y অ্যাক্সিস। তাহলে দুটো অ্যাক্সিস পেয়ে গেলে x আর y, ঠিক। এবার m1 এর কোঅর্ডিনেট হয়ে গেল 0, 0, যেহেতু আমি m1 কে অরিজিন ধরলাম।
তাহলে m2 এর কোঅর্ডিনেট কত হবে? দেখো m1 থেকে m2 ডিসটেন্সটা আছে d, আর এটা আছে কোন অ্যাক্সিসের উপর? x অ্যাক্সিসের উপর। তাহলে m2 এর ক্ষেত্রে কোঅর্ডিনেটটা হবে d, 0। m2 এর কোঅর্ডিনেট হয়ে গেল d, 0। এবার আমি পজিশন অফ সেন্টার অফ মাস বার করব। তাহলে ধরো সাপোজ এখানে যদি সেন্টার অফ মাস থাকে, ধরো এটা যদি সেন্টার অফ মাস হয়, তাহলে তার কোঅর্ডিনেটটা তাহলে কত হবে? x, 0। দেখো সেন্টার অফ মাসটা কোন অ্যাক্সিসের উপর হবে? x অ্যাক্সিসের উপর, কারণ m1 m2 দুজনেই তো x অক্ষের উপর আছে, তাহলে সেন্টার অফ মাসটাও অবশ্যই x অক্ষের উপর হবে। তাহলে x অক্ষের উপর হওয়া মানে কোঅর্ডিনেটটাকে ধরে নিচ্ছি x, 0। x মানে এই ডিসটেন্সটা হচ্ছে x, এইটুকু m1 থেকে x ডিসটেন্সে সেন্টার অফ মাস x, 0 কোঅর্ডিনেট। তাহলে x কোঅর্ডিনেটটা ফাইন্ড আউট করব। তাহলে x এর ফর্মুলা আমরা কি শিখেছি? তাহলে x ইকুয়াল টু, দেখো আমরা এইমাত্র ফর্মুলা শিখলাম, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3। m3 x3 এখানে লিখতে হবে না, কারণ এখানে দেখো দুটো পয়েন্ট মাস আছে, m1 আর m2, ফলে দুটো টার্ম লিখব, ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার এখানে ভ্যালু বসাও। দেখো m1 x1, x1 মানে m1 এর কোঅর্ডিনেট, তাহলে m1 এর ক্ষেত্রে x কোঅর্ডিনেট কত আছে? 0, তাহলে x1 এর ভ্যালু 0 বসবে। m2 x2 মানে m2 এর x কোঅর্ডিনেট, তাহলে m2 পয়েন্ট মাসটা যেখানে আছে সেখানকার কোঅর্ডিনেট দেখো আছে d, 0, তাহলে x2 এর ভ্যালু হচ্ছে d, তাহলে x2 এর জায়গায় d বসাও। আর এখানে m1 প্লাস m2, তাহলে x এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেল। দেখো m2d বাই m1 প্লাস m2, এই তোমার x পেয়ে গেলে তুমি। এবার যদি তুমি সেন্টার অফ মাসের ডিসটেন্সটা m2 থেকে ফাইন্ড আউট করো, তাহলে কি হবে? তাহলে m2 থেকে ডিসটেন্সটাকে ধরো আমি ধরে নিলাম x ড্যাশ, ডিসটেন্স অফ সেন্টার অফ মাস ফ্রম m2 যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে সেটা কত পাবো? দেখো যদিও এটা চাইনি, আমাদের অঙ্কটা চেয়েছে এইটাই, কিন্তু আমি আরেকটু ডিসকাস করছি। দেখো ডিসটেন্স অফ সেন্টার অফ মাস ফ্রম m2 is x dash, x dash টা কত হবে? তাহলে টোটাল সেপারেশন কত ছিল? d, তার থেকে x মাইনাস করো, তাহলে তুমি x dash পাবে d মাইনাস x। তাহলে এবার x এর ভ্যালু বসিয়ে দাও। x এর ভ্যালু দেখো আছে কি? m2d বাই m1 প্লাস m2। তাহলে এখান থেকে আমরা m1 প্লাস m2 টাকে যদি এলসিএম করে দিই, তাহলে এখানে হবে এটা m1d, তাহলে এই হয়ে গেল x ড্যাশ, ডিসটেন্স অফ সেন্টার অফ মাস ফ্রম m2। এবার দুটোকে যদি একটু ডিভাইড করি দেখো, তাহলে কি হয়? x বাই x ড্যাশ করলে তোমার আসবে দেখো m2 বাই m1, m2 বাই m1। এবার একটা কনক্লুশন ভালো করে খেয়াল রাখবে, যেটার জন্য আমি এটা করলাম। ইফ m2 greater than m1, ধরো m2 greater than m1, then m2 যদি m1 এর থেকে বড় হয়, তাহলে আমার x এর ভ্যালু গ্রেটার দেন হবে x ড্যাশ। তাহলে m1 m2 এর মধ্যে m2 টা যদি বড় হয়, m2 মাস যদি বড় হয়, তাহলে x বড় হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে দেখো, x যদি বড় হয় তাহলে সেন্টার অফ মাসটা কোন দিকে সরে যাবে? x যদি বড় হয়ে যায় x ড্যাশের থেকে, তাহলে সেন্টার অফ মাসের মুভমেন্ট বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? তাহলে দেখো সেন্টার অফ মাসটা ডিসপ্লেস করবে কোন দিকে? টুয়ার্ডস দ্য রাইট সাইড, ডান দিকে সরবে, অর্থাৎ সরবে কোন দিকে? টুয়ার্ডস m2। তাহলে m2 যখন বড় হচ্ছে, তাহলে x বড় হচ্ছে, তাহলে সেন্টার অফ মাস সরে যাচ্ছে। কোন দিকে সরছে? m2 এর দিকে, মানে যেটা ভারী তার দিকে সরে যাচ্ছে সেন্টার অফ মাস। আমরা মনে রাখবে যে একটা সিস্টেমে যে বস্তুটা ভারী হয়, যেটা ভারী বস্তু যার মাস বেশি থাকবে, সেন্টার অফ মাস সবসময় তার দিকে সরে থাকবে। সেন্টার অফ মাস সবসময় সেই দিকে ডিসপ্লেসড হবে যেটা ভারী বস্তু। তাহলে সেন্টার অফ মাস অলওয়েজ ডিসপ্লেসড টুয়ার্ডস হেভিয়ার বডি, টুয়ার্ডস হেভিয়ার বডি। তাহলে সেন্টার অফ মাস অলওয়েজ ডিসপ্লেসড
টুয়ার্ডস হেভিয়ার বডি, যেটা ভারী বস্তু, সেন্টার অফ মাস সবসময় সেই দিকে সরে যাবে। এটা হচ্ছে এখানকার কনক্লুশন লাইন, লিখে রাখো যে m2 m1 এর থেকে বড় হলে x গ্রেটার দ্যান x ড্যাশ, তাহলে সেন্টার অফ মাস ডান দিকে সরছে m2 এর দিকে, যেটা ভারী বস্তু। তাহলে সেন্টার অফ মাস অলওয়েজ ডিসপ্লেস টুয়ার্ডস দ্য হেভিয়ার বডি। এবার দেখো একটা জিনিস, ধরো আমাদের যে হিউম্যান বডি, আমাদের মানব দেহ হিউম্যান বডি, এটা হচ্ছে সিমেট্রিক, এবং অ্যাক্সিস অফ সিমেট্রিক থিওরি অনুযায়ী যদি আমরা আমাদের বডিকে ডিভাইড করি, তাহলে আমাদের সেন্টার অফ মাস আসবে হচ্ছে আমাদের নাভিতে। আমাদের যে নাভি বা ন্যাভাল, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। আমাদের বডি হচ্ছে সিমেট্রিক, তাহলে আমাদের বডি সিমেট্রিক, তাহলে আমাদের সেন্টার অফ মাস হচ্ছে একদম এক্স্যাক্টলি মিডল পয়েন্ট অফ আওয়ার বডি, দ্যাট ইজ নাভি। নাভি হচ্ছে আমাদের সেন্টার অফ মাস। এবার ধরো একজন লোক মাথায় একটা বোঝা নিয়েছে, একটা ঝুড়ি বা কোনো একটা বস্তু নিয়ে হাঁটছে, মাথায় কিছু লোড দেওয়া আছে, তাহলে তার সেন্টার অফ মাস কিন্তু আর নাভিতে থাকবে না। যখনই মাথায় তুমি একটা বস্তু চাপাবে, তাহলে তোমার বডির আপার পোর্শনটা ভারী হয়ে গেল উইথ রেসপেক্ট টু দ্য লোয়ার পোর্শন। তাহলে আমরা এইমাত্র বললাম কি দেখো, সেন্টার অফ মাস অলওয়েজ শিফট হবে টুয়ার্ডস দ্য হেভিয়ার বডি। তাহলে মাথায় যখন আমি একটা লোড নেব, তাহলে আমার আপার পোর্শনটা হেভি উইথ রেসপেক্ট টু দ্য লোয়ার পোর্শন, তাহলে সেন্টার অফ মাসটা উপর দিকে উঠে যাবে। সেন্টার অফ মাস ডিসপ্লেসড হবে আপওয়ার্ড ডিরেকশনে, সেন্টার অফ মাস উপর দিকে উঠবে, তখন আর সেন্টার অফ মাস তুমি নাভিতে পাবে না। বা ধরো একটা লোক ডান হাতে একটা ভারী সুটকেস নিয়ে হাঁটছে, ডান হাতে একটা সুটকেস নিয়ে একটা লোক হাঁটছে, তাহলে তার বডির রাইট সাইড ভারী হয়ে গেছে উইথ রেসপেক্ট টু দ্য লেফট সাইড, তাহলে সেন্টার অফ মাস তখন ডান দিকে শিফট হবে। সেন্টার অফ মাস তখন শিফট হয়ে যাবে ডান দিকে টুয়ার্ডস দ্য রাইট সাইড। তাহলে যেদিকে হেভিয়ার বডিটা থাকবে, সেন্টার অফ মাস সবসময় সেই দিকে শিফট হবে। আর যদি দুটো বডির মাস এক্স্যাক্টলি ইকুয়াল হয়, ধরো দুটো বডির মাস এক্স্যাক্টলি যদি ইকুয়াল হয়, তাহলে কিন্তু দেখো x আর x ড্যাশ সেম হয়ে যাচ্ছে। ইফ m1 equal to m2 then x equal to x dash, তাহলে সেক্ষেত্রে সেন্টার অফ মাসটা একদম মিডিলে হবে। যে m1 আর m2 যদি সমান হয়, then center of mass lie at the middle point of the connecting line, এই যে সংযোজক রেখা তার ঠিক মিডল পয়েন্টে আমি সেন্টার অফ মাস পাবো যদি m1 আর m2 ইকুয়াল হয়। if m1 and m2 is equal, then center of mass lie at the middle point of the connecting line. তাহলে এই কনক্লুশন কথাগুলো তোমরা খেয়াল রাখবে, এই ডিসকাশনগুলো, এগুলো কিন্তু আসল। এই ডিসকাশনগুলো তুমি যত ভালো করে বুঝবে এবং সেটাকে মেমোরিতে রাখতে পারবে, তোমার যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে গেলে দেখবে তুমি অনেক সুবিধা পাবে। এগুলো হচ্ছে টেকনিক, তোমাকে টেকনিক বা কনসেপ্টকে খেয়াল রাখতে হবে। শুধু ফর্মুলা মুখস্থ করে নিউমেরিক্যাল কিন্তু হয় না ফিজিক্সের। নেক্সট দেখো, এবার এটা আমরা টু পার্টিকেল সিস্টেম বললাম। এবার একটা প্রবলেম আমরা দেখাই থ্রি পার্টিকেল সিস্টেম দিয়ে। ধরো তিনটে পার্টিকেল আছে, তাহলে তিনটে পার্টিকেল বা চারটে পার্টিকেল দিয়ে যদি আমাকে নিউমেরিক্যাল দেয়, তাহলে আমরা কিভাবে করব দেখো। চলো ধরো ফোর পার্টিকেল সিস্টেম আমরা করি। ধরো এখানে আছে, এইখানে চারটে পার্টিকেল আছে at the four vertex of a square. There are four particles at the four vertex of a square. তোমাকে মাস বলে দিচ্ছে, ধরো এটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, এটা 4 কেজি। তোমাকে বলছে ফাইন্ড সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু 1 কেজি মাস। এই 1 কেজি মাসটার রেসপেক্টে তোমাকে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে বলছে। কোশ্চেনটা লিখে রাখো, ফাইন্ড পজিশন অফ সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু 1 কেজি মাস। 1 কেজি যে মাস তার রেসপেক্টে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা জাস্ট এগুলো ধরে নিচ্ছি। 1 কেজিটাকে আমি m1 লিখছি, এটা m2, এটা m3, এটা m4। তাহলে আমাদের প্রথমেই বললাম দেখো, আগে একটা অরিজিন চুজ করতে হবে। তাহলে আমি কার রেসপেক্টে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে বলছে? 1 কেজি রেসপেক্টে। সো টেক 1 কেজি অ্যাজ অরিজিন। তাহলে 1 কেজি অরিজিন মানে কোঅর্ডিনেট হয়ে গেল 0, 0। তাহলে এটা হবে x অ্যাক্সিস আর এই লাইনটা হবে তোমার y অ্যাক্সিস। এবার তোমাকে এখানে বলছে এই যে স্কয়ার, তার প্রত্যেকটা সাইড 2 মিটার করে। এই প্রতিটা সাইড কোশ্চেনে বলা আছে 2 মিটার, এটা বলে দেবে কোশ্চেনে। তাহলে এই স্কয়ারের চারটে ভার্টেক্সে চারটে পয়েন্ট মাস আছে। আমাদের বলে দিয়েছে যে each side of square
হ্যাজ লেন্থ 2 মিটার, এই স্কোয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 2 মিটার। তাই এবার আমরা কি করলাম, যেহেতু আমাকে বলেছে সেন্টার অফ মাসটা ফাইন্ড আউট করতে হবে 1 কেজি রেসপেক্টে, তাহলে 1 কেজিকে আমরা ধরবো অরিজিন, 0,0 তার কোঅর্ডিনেট, তাহলে এটা হয়ে গেল এক্স অ্যাক্সিস, এটা হয়ে গেল ওয়াই অ্যাক্সিস। এবার কাজ হবে বাকি যে পয়েন্ট মাসগুলো আছে যেমন 2 কেজি, 3 কেজি, 4 কেজি, এদের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে হবে। তাহলে কি করে হবে কোঅর্ডিনেট? দেখো, এটা যদি অরিজিন হয় তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এই ডিসটেন্সটা কত আছে 2 মিটার, তাহলে এর কোঅর্ডিনেট কত হবে? এর কোঅর্ডিনেট হবে 2,0। এবার এই 3 কেজির কোঅর্ডিনেট কত হবে? দেখো 2,2। আর 4 কেজির কোঅর্ডিনেটটা কত হবে? সেটা হবে 0,2। তাহলে প্রত্যেকটা পয়েন্ট মাসে তুমি কোঅর্ডিনেটকে বসিয়ে দিবে যে কার কোঅর্ডিনেট কত আছে। তাহলে প্রত্যেকে, তাহলে m1 এর ক্ষেত্রে x কোঅর্ডিনেট 0, y কোঅর্ডিনেট 0, কারণ এটা অরিজিন। এটার x কোঅর্ডিনেট 2, y কোঅর্ডিনেট 0। এখানে x আর y দুটোই 2 2 করে, আর এখানে x টা 0, y টা 2। এবার আমি সেন্টার অফ মাসের ফর্মুলা লিখব। তাহলে এবার লিখব আমরা x, তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস x, ফর্মুলাটা লিখব আগে। এখানে চারটে পয়েন্ট মাস আছে, তাহলে m1 x1, m2 x2, m3 x3, m4 x4 বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4। এবার সব ভ্যালু বসাও। দেখো, তাহলে সব ভ্যালুগুলো যদি বসাও, m1 এর ভ্যালু 1 কেজি, তাহলে m1 এর জায়গায় 1 কেজি, x1 টা 0, m2 2, x2 এর ভ্যালু 0, m3 3, x3 এর ভ্যালু 2, m4 4, আর ওর x কোঅর্ডিনেট 0, আর নিচে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে এখানে দেখো 1 কেজির জন্য x কোঅর্ডিনেট 0, m2 মানে 2 কেজি x কোঅর্ডিনেট 2, 2,2, 3 কেজির x কোঅর্ডিনেট 2 আছে, তাহলে 3,2, 4 কেজির ক্ষেত্রে x কোঅর্ডিনেট 0, 4,0। তাহলে এটা কত হলো? দেখো 2 2 যা 4, 6 মানে 10, তাই তো? হ্যাঁ 10, আর এখানে হচ্ছে 10 মানে 1, তাহলে হয়ে গেল 1 মিটার। তাহলে x কোঅর্ডিনেটটা পেয়ে গেলে 1 মিটার। তাহলে এবার y কোঅর্ডিনেট কত হবে? তাহলে ফর্মুলা আবার লেখো, m1 y1, m2 y2, m3 y3, m4 y4 divided by m1 plus m2 plus m3 plus m4। এবার আবার দেখো m1 টা 1 কেজি, তার y কোঅর্ডিনেট 0, m2 2 কেজি, y কোঅর্ডিনেট 0, m3 3 কেজি, y কোঅর্ডিনেটটা 2, m4 এর ক্ষেত্রে সেটাও 2 আছে, আর এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে দেখো 6 আর 8, 8 আর 6 14, 14/10, that is 1.4 মিটার। তাহলে আমার সেন্টার অফ মাসের লোকেশনটা হলো x কোঅর্ডিনেটটা 1 মিটার আর y কোঅর্ডিনেট 1.4 মিটার। তাহলে এখান থেকে 1 মিটার ডিসটেন্স যাও, তারপর 1.4 মিটার যাও, তাহলে তুমি এই জায়গায় পাবে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট 1,1.4। এটা হলো তোমার সেন্টার অফ মাসের লোকেশন 1 মিটার, 1.4 মিটার। তাহলে এইভাবে আমরা সেন্টার অফ মাসকে ফাইন্ড আউট করছি। তাহলে এটা একটা চারটে পার্টিকেলের ক্ষেত্রে করলে, এরকম তোমাকে তিনটে পার্টিকেলের জন্য দিতে পারে। চারটে পার্টিকেল যেমন আমরা করলাম, এরকম আমাকে তিনটে পার্টিকেলও দিতে পারে। আমি তিনটেও একটা দেখাচ্ছি। দেখো, ফর 3 পার্টিকেল সিস্টেম, যদি তিনটে পার্টিকেলের ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস ফাইন্ড আউট করি এরকম একটা অঙ্ক, তাহলে কিভাবে দেবে দেখো। তো তোমাকে বলছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সে তিনটে পয়েন্ট মাস আছে। একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সে তিনটে পয়েন্ট মাস আছে। এই একটা ট্রায়াঙ্গেল, তার এই ভার্টেক্সটাতে একটা পয়েন্ট মাস আছে, সেটা হচ্ছে 3 কেজি। এখানে একটা পয়েন্ট মাস আছে, এটা 2 কেজি, আর এখানে পয়েন্ট মাস আছে 1 কেজি।
তোমার বলছে ফাইন্ড সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু দি মাস 3 কেজি। এই 3 কেজি যে ভরটা আছে তার রেসপেক্টে তোমাকে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। আর লেন্থ অফ ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল বলে দেওয়া হলো 2 মিটার। লেন্থ অফ ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল 2 মিটার। ফাইন্ড দ্য পজিশন অফ সেন্টার অফ মাস উইথ রেসপেক্ট টু 3 কেজি। তাহলে 3 কেজি রেসপেক্টে আমাকে পজিশনটা বার করতে হবে। তাহলে 3 কেজি কে তুমি অরিজিন ধরবে, টেক 3 কেজি অ্যাজ অরিজিন। তাহলে এটার কোঅর্ডিনেট হয়ে গেল 0, 0। তাহলে এবার এই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর এই পারপেন্ডিকুলার ডিরেকশন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। 3 কেজিটাকে ভাবো m1, এটাকে ধরছি আমরা m2, এটাকে ধরবো m3। এবার কোঅর্ডিনেট দরকার। দেখো 3 কেজির ক্ষেত্রে কোঅর্ডিনেট তো 0, 0। এখান থেকে এই ডিসটেন্সটা 2 মিটার, তাহলে এটার কোঅর্ডিনেট হবে 2, 0। এবার প্রশ্ন হচ্ছে m3 এর কোঅর্ডিনেটটা কি হবে। দেখো যেহেতু এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমি যদি এখান থেকে একটা হাইট ড্র করি পারপেন্ডিকুলার, তার মানে এইটুকু ডিসটেন্স কত হচ্ছে 1 মিটার। আর এই হাইটটাই হচ্ছে আমার y কোঅর্ডিনেট, যেটা হবে √3/2 ইনটু আর্ম মানে √3। আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা, এই yটা হচ্ছে হাইট, y কোঅর্ডিনেটটা। তাহলে হাইটটা কত হবে √3/2 ইনটু আর্ম। তাহলে √3/2 ইনটু 2 মানে √3। তার মানে এটার কোঅর্ডিনেটটা দাঁড়িয়ে গেল 1, √3। তাহলে m3 এর ক্ষেত্রে যে হাইট অফ দা ট্রায়াঙ্গেল ওটাই হচ্ছে ওর y কোঅর্ডিনেট, যেটা আসলো √3, আর x কোঅর্ডিনেট তো 1 মিটার। তাহলে 1, √3 হচ্ছে কোঅর্ডিনেট অফ m3। এবার আমরা x আর y কোঅর্ডিনেট বার করব সেন্টার অফ মাসে। এবার সেম ফর্মুলা, কোঅর্ডিনেট যখনই পেয়ে গেলে তুমি তখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস x, ফর্মুলাটা লিখবে আগে m1 x1, m2 x2, m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। তাহলে কি হলো দেখো m1 হচ্ছে 3 কেজি যার কোঅর্ডিনেটটা 0, m2 2 কেজি যার x কোঅর্ডিনেট 2, m3 1 কেজি যার x কোঅর্ডিনেট 1 বাই 3 প্লাস 2 প্লাস 1। তাহলে কত হলো 4/6, 4/6, সরি 4 না 5, 2 2 4 5, 5/6, 5/6 মিটার। আর y কোঅর্ডিনেট কত হবে দেখো, y কোঅর্ডিনেটের জন্য m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। আবার ভ্যালু বসাও, m1 টা 3 কেজি আর ওর y কোঅর্ডিনেট 0, m2 2, y কোঅর্ডিনেট দেখো 0, আর m3 টা 1 কেজি ওর y কোঅর্ডিনেট আছে √3, আর এখানে 3 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা এসে গেল √3/6 মিটার। তাহলে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস হয়ে গেল 5/6, √3/6। এইভাবে অ্যানসারটা লিখতে হয়। দেয়ারফর কোঅর্ডিনেট বা পজিশনও লিখতে পারো, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস বলে 5/6 মিটার, √3/6 মিটার। তাহলে এরকম তোমাকে সিস্টেম অফ পার্টিকেলের অঙ্ক দেবে, যেখানে তোমাকে বলবে ফাইন্ড আউট দ্য পজিশন অফ সেন্টার অফ মাস। তাহলে তখন তুমি এইভাবে যা অঙ্কগুলো করবে, আমি তোমাকে 3 রকম অঙ্ক দেখিয়ে দিলাম, এরকমই তুমি সব অঙ্ক পাবে। ঠিক আছে, তাহলে সিস্টেমটা খেয়াল রাখবে, যার রেসপেক্টে সেন্টার অফ মাস বার করতে বলবে সেটাকে সবসময় অরিজিন ধরবে, তারপর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করবে, তারপর বাকি যে পয়েন্ট মাসগুলো আছে তাদের সব কোঅর্ডিনেটটাকে লিখে নেবে, এইবার ফর্মুলায় ভ্যালু বসিয়ে দেবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এগুলো হচ্ছে সিস্টেম অফ মাস, তার ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস ফাইন্ড আউট করলাম। এবার দেখো আমরা যদি রিজিড বডির সেন্টার অফ মাস ফাইন্ড আউট করি, তাহলে এবার সেন্টার অফ মাস অফ রিজিড বডি, পজিশন অফ সেন্টার অফ মাস অফ এ রিজিড বডি। তাহলে একটা রিজিড বডির ক্ষেত্রে তুমি সেন্টার অফ মাস কি করে বার করবে?
রিজিড বডির ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলাটা লিখেছি m1x1 m2x2 m3x3 এটা অ্যাপ্লাই করতে পারবো না এই কারণে আমরা কখনোই এটা জানতে পারছি না যে একটা রিজিড বডির মধ্যে অ্যাকচুয়ালি কটা পার্টিকেল আছে। আমরা এটা সবাই জানি যে একটা রিজিড বডি মানে এ রিজিড বডি কনসিস্ট বাই এ নাম্বার অফ পার্টিকেল। ধর একটা লোহার বল, তার মধ্যে কি আছে? হিউজ নাম্বার অফ মলিকুলস, অল মলিকুলস আর পয়েন্ট মাস। কিন্তু এক্স্যাক্টলি একটা বলে কটা মলিকুলস আছে সেটাকে আমি দেখতে পাই? আমরা দেখতে পাই না। ফলে প্রত্যেকটা মলিকুলের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করা পসিবল নয়। একটা রিজিড বডির ভেতরে আমরা পয়েন্ট মাস গুলো বা তার মলিকুলস গুলোকে দেখতেই পাই না, আমরা অ্যাজ এ হোল বডিটাকে দেখতে পাই। ফলে তার ভেতরে ডিফারেন্ট পার্টিকেল গুলো কে কোন পজিশনে আছে তাদের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করা পসিবল নয়। সেই জন্য এই যে ফর্মুলা দিয়ে আমরা কাজ করছি, এই ফর্মুলা রিজিড বডির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। রিজিড বডির ক্ষেত্রে যখন আমরা সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে চাইবো তখন আমাদের সেখানে ইন্টিগ্রেশন করতে হবে। রিজিড বডির ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করে সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে হয়। তো যে জন্য আমি তোমাদের দেখো আগের দিনের ক্লাসে বলেছিলাম যে তোমরা ইন্টিগ্রেশনের ডিফারেন্ট ফর্মুলা গুলো দেখে রাখবে, কারণ ওটা আমাদের এবার লাগবে। তাহলে দেখো আমি থিওরিটা দেখো কিভাবে কাজটা করতে হয়, তার প্রসেসটা, তারপর আমি তোমাদের দেখিয়ে দেবো যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে ফর ডিফারেন্ট বডি আমরা কিভাবে সেন্টার অফ মাস ক্যালকুলেট করব। তাহলে প্রথমে লেখো আগে থিওরিটা, যে সেন্টার অফ মাস অফ এ রিজিড বডি। সাপোজ এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে একটা রিজিড বডি। তোমাকে রিজিড বডির সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। তো আমি জানি না ওর সেন্টার অফ মাস কোথায় আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে যখনই তুমি একটা রিজিড বডির জন্য সেন্টার অফ মাস ফাইন্ড আউট করবে, তোমাকে ওই রিজিড বডির ভেতরে একটা স্মল সেগমেন্ট কনসিডার করতে হবে, একটা স্মল পোর্শন। At first we have to consider a small portion within the rigid body and mass of this portion is dm. মাসটাকে ধরতে হবে dm, m হচ্ছে মাস, dm মানে স্মল, d অর্থাৎ ডিফারেন্সিয়েশন। আমরা dx dy এরকম লিখি মানে সেটা খুব ছোট, স্মল বোঝায়। তাহলে ফার্স্ট we consider a small segment within the rigid body, mass of that small segment is dm. এবার এই dm যে মাসটা তুমি ধরলে তার পজিশন ভেক্টর ধরা যাক r, তার পজিশন ভেক্টর হচ্ছে r। এবার এই r এর ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে আর dm টা ফাইন্ড আউট করতে হবে। এই dm আর r যখন তোমার ক্যালকুলেশন হয়ে যাবে তুমি এবার সেন্টার অফ মাস বের করতে পারবে। জাস্ট ফর্মুলাটা কি? তাহলে পজিশন ভেক্টরের ফর্মুলা প্রথমে লিখি। দেখো position vector of center of mass r সাফিক্সে লিখছি com মানে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর r। জাস্ট কি করবে? ইন্টিগ্রেশন অফ r dm, ইন্টিগ্রেশন অফ r dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm। এই হচ্ছে ফর্মুলা। যে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরটা বার করবে, জাস্ট ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ r dm। এই যে dm মাসটা তুমি ধরেছো, সেই dm মাসের পজিশন ভেক্টর কত ধরা আছে? r। তাহলে r dm অর্থাৎ পজিশন ভেক্টরকে মাল্টিপ্লাই করছো কি দিয়ে? dm মাসটা দিয়ে। r dm তাকে ডিভাইড করছো ইন্টিগ্রেশন অফ dm মানে টোটাল মাস দিয়ে। dm কে ইন্টিগ্রেট করা মানে টোটাল মাস। তাহলে ইন্টিগ্রেশন অফ r dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ dm করলে আমি পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস পেয়ে যাব। এবার যদি আমাকে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করতে বলে তখন তাহলে আমরা কিভাবে করব? এবার দেখো জাস্ট লেখাটা লাগবে, লিখবে লেট কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, আমি ধরে নিচ্ছি x, y, z, যে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট x, y, z। তাহলে এই যে পজিশন ভেক্টর, তাহলে r com সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? x i ক্যাপ আগেও লিখেছিলেন, y j ক্যাপ প্লাস z k ক্যাপ। আর এই যে dm মাসটা তুমি ধরেছো, dm যে স্মল মাসটা, তারও তো একটা কোঅর্ডিনেট থাকবে।
সেটা ধরো স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড, যে পজিশন বা কোঅর্ডিনেট অফ দ্য ডিএম মাস তার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড। তাহলে ডিএম মাসের পজিশন ভেক্টরটা কত ছিল? স্মল আর। তাহলে স্মল আরটা যেটা ডিএম মাসের পজিশন ভেক্টর, সেটাকে তাহলে আমরা কিভাবে লিখব? স্মল এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডিএম যে মাসটা আমরা কনসিডার করছি তার পজিশন ভেক্টর আর, আর ডিএম মাসের যদি কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড হয় তাহলে আমরা লিখছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এবার জাস্ট এই ভ্যালুগুলো যদি আমি এখানে ইউজ করি তাহলেই দেখো আমি কোঅর্ডিনেট পেয়ে যাব। তাহলে ফ্রম ইকুয়েশন 1 x এই যে আর সিওএম এর জায়গায় এটা বসিয়ে দাও, ক্যাপিটাল এক্স আই ক্যাপ প্লাস ক্যাপিটাল ওয়াই জে ক্যাপ প্লাস ক্যাপিটাল জেড কে ক্যাপ। এখানে ইন্টিগ্রেশন আর তার জায়গায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আর এই ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। এবার সাজিয়ে লেখা, আর কিছু না। দেখো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার এখানে সাজালে দেখো কি হচ্ছে, ডিএম দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আসছে এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম ইনটু আই ক্যাপ প্লাস ওয়াই ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম জে ক্যাপ প্লাস জেড ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম, এখানে হয়ে গেল কে ক্যাপ। এবার এই দেখো এটা যদি কম্পেয়ার করো তাহলে এখানে আই ক্যাপে কি আছে? ক্যাপিটাল এক্স which is the x coordinate of center of mass। এখানে ক্যাপিটাল আই ক্যাপের সাথে কি আছে? x dm by dm। তাহলে এটার সাথে এটা সমান হবে। তাহলে therefore আমরা লিখব কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ক্যাপিটাল এক্স, একটা হয়ে গেল কি? তাহলে x dm বাই ইন্টিগ্রেশন অফ dm। y কোঅর্ডিনেটটা কত হচ্ছে? দেখো y j ক্যাপ, তাহলে j ক্যাপটা হবে y dm বাই ইন্টিগ্রেশন অফ dm, আর z কোঅর্ডিনেট হবে ইন্টিগ্রেশন অফ z dm বাই ইন্টিগ্রেশন অফ dm। তাহলে এই হলো তোমার x y z কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। তাহলে যখনই তুমি কোনো রিজিড বডির ক্ষেত্রে কাজ করবে তোমাকে এই ফর্মুলা দিয়ে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট গুলো ফাইন্ড আউট করতে হবে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। তাহলে কি আসছে? x dm বাই dm, y dm এর ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন অফ dm, z এর ক্ষেত্রে z dm বাই dm। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে যে রিজিড বডিটা দেবে তার মধ্যে একটা স্মল সেগমেন্ট ধরতে হবে যার মাস হচ্ছে dm, তার কোঅর্ডিনেট x y z টা আমার জানা থাকতে হবে। তারপর সেই x dm বাই dm ইন্টিগ্রেশন করব, আমি ক্যাপিটাল X পেয়ে যাব, y dm বাই dm এর ইন্টিগ্রেশন করব, আমি y পেয়ে যাব। এইভাবে আমি x y z মানে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ফাইন্ড আউট করব ফর এ রিজিড বডি। রিজিড বডির ক্ষেত্রে আমরা সামেশন করতে পারবো না, তার কারণ প্রথম সমস্যা হচ্ছে রিজিড বডির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্ট মাসের কোঅর্ডিনেট জানা সম্ভব নয়। যেহেতু প্রত্যেকটা পয়েন্ট মাসের কোঅর্ডিনেট জানা সম্ভব নয়, তাই রিজিড বডির ক্ষেত্রে সামেশনের যে ফর্মুলা আমরা শিখেছি সেটা অ্যাপ্লাই করা যায় না, সেখানে আমাদের ইন্টিগ্রেশন করে সমস্ত কাজ করতে হয়। তো তুমি ফর্মুলাটা ভালো করে খেয়াল রাখো। এবার আমি তোমাদের একের পর এক দেখাবো যে কিভাবে আমরা একটা রিজিড বডির ক্ষেত্রে তার সেন্টার অফ মাস ক্যালকুলেট করব। অনেকগুলো রিজিড বডির ক্ষেত্রে আমাদের সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে হবে, আমি একটা দুটো আজকে দেখাবো, বাকিগুলো আবার নেক্সট ক্লাসে আমরা দেখব। তো এবার আমরা একের পর এক যাচ্ছি। লেখো ফার্স্ট আমরা একটা কাজ করি, লেখো ফাইন্ড সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম থিন রড। আমরা আস্তে আস্তে সহজ থেকে শুরু করব। ফাইন্ড সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম থিন রড, একটি সুষম সরু দণ্ডের ভরকেন্দ্র নির্ণয় করো। ধরে এই কোশ্চেন দিল যে একটি সুষম সরু দণ্ডের ভরকেন্দ্র নির্ণয় করো, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা কিভাবে করবো দেখো কাজটা, এবার জাস্ট এই থিওরিটা অ্যাপ্লাই করবো, এই ফর্মুলাগুলো। তাহলে দেখো আমাদের সেন্টার অফ মাসের কটা কোঅর্ডিনেট হচ্ছে? তিনটে, x y z। তোমার প্রথম মাথায় থাকতে হবে তুমি যখন কোনো রিজিড বডির সেন্টার অফ মাস ক্যালকুলেট করবে তোমাকে এমন ভাবে কাজটা করতে হবে যাতে তোমাকে
এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট ক্যালকুলেট করতে না হয়, এমন ভাবে তুমি কাজটা করবে যাতে অটোমেটিক্যালি এক্স ওয়াই জেড এদের মধ্যে কেউ না কেউ জিরো হয়ে যাবে। যদি এক্স ওয়াই জেড এর মধ্যে কারো একটা বা দুটোর ভ্যালু জিরো হয় তাহলে সেই ক্যালকুলেশন আমার করার দরকার নেই, এটা বুদ্ধি করতে হবে। তাহলে বুদ্ধিটা কি করবে দেখো, তোমাকে যে বডিটা দেবে তুমি সবসময় চেষ্টা করবে সেই বডির ওপরে একটা বা দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করতে। যদি কোনো রিজিড বডির ক্ষেত্রে তুমি দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি পেয়ে যাও তাহলে তো কোনো ঝামেলাই নেই, দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই তো তোমার সেন্টার অফ মাস, তাহলে তোমার ক্যালকুলেশন করতে লাগবেই না। আর যদি দেখা যায় কোনো রিজিড বডির ক্ষেত্রে তুমি দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি পেলে না, দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি পাচ্ছ না, তুমি একটাই অ্যাক্সিস অফ সিমেট্রি পাচ্ছ, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো, যাই হোক আমরা ফার্স্ট কোশ্চেনটা আগে দেখি, একদম ইজি কোশ্চেন এটা, যে ফাইন্ড পজিশন অফ সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড। তাহলে ধরো এই হচ্ছে একটা ইউনিফর্ম রড, এই রডটার সেন্টার অফ মাস আমাকে বার করতে হবে। আমাকে বলে দিচ্ছে এই রডটার লেন্থ কত, এল, এই রডের লেন্থ হচ্ছে এল, এল লেন্থের একটা রড, তার সেন্টার অফ মাস বার করতে হবে। তোমাকে বলে দিচ্ছে মাস অফ দি রড, এই রডের মাস হচ্ছে ক্যাপিটাল এম আর লেন্থ হচ্ছে এল, তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেন্টার অফ মাস। তাহলে কি করবে, তুমি অ্যাক্সিস কনসিডার করতে হবে সব সময়, এক্স ওয়াই জেড এগুলো লাগবে। তো এই যে রড, তাহলে এই রডটাকে তুমি এক্স অ্যাক্সিস ধরে নেবে। রডটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস ধরে নাও তাহলে দেখো তোমার সুবিধা হয়ে গেল, রডটার উপরেই তো রডের সেন্টার অফ মাস হবে। রডটাকে যদি আমি অ্যালং এক্স অ্যাক্সিস ধরি তার মানে সেন্টার অফ মাসটা অবশ্যই এক্স অ্যাক্সিসে থাকবে। তাহলে সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসে সেন্টার অফ মাস থাকার কোনো কোশ্চেন নেই। তার মানে ওয়াই কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস কত হয়ে গেল, জিরো। কি বললাম বুঝতে পারলে, যে আমাকে রডের সেন্টার অফ মাসের পজিশন বার করতে হবে। আমি কি করলাম, রডটাকে এক্স অ্যাক্সিস ধরে নিলাম আর তার সাথে পারপেন্ডিকুলারলি পেলাম ওয়াই অ্যাক্সিস। এবার রডটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, আমি কার সেন্টার অফ মাস বার করছি, রডের। তাহলে রডের সেন্টার অফ মাসটা তো রডের ওপরেই হবে। তাহলে রডটা যদি এক্স অ্যাক্সিসে থাকে তাহলে সেন্টার অফ মাসটাও বিলং করবে এক্স অ্যাক্সিসে। তার মানে ওয়াই অ্যাক্সিসে যে কোঅর্ডিনেটটা হবে সেন্টার অফ মাসের সেটা হয়ে যাবে জিরো। তাহলে শুধু ক্যালকুলেশন করবো কার জন্য, এক্স এর জন্য, ওয়াই এর ক্যালকুলেশন করতে হবে না। আর এখানে তো জেড নেই, এটা তো ওয়ান ডাইমেনশনাল বডি, এর জেড এর কোনো ব্যাপার নেই, জেড থাকে থ্রি ডাইমেনশনাল বডির ক্ষেত্রে। তাহলে এখানে এক্স ওয়াই, আবার ওয়াই ক্যালকুলেশন করতে লাগবেই না, আমরা খালি ক্যালকুলেট করবো জেড কে, এক্স কোঅর্ডিনেট ক্যালকুলেট করব। তাহলে এবার আমাকে বার করতে হবে পজিশন অফ সেন্টার অফ মাস অফ দিস রড। তাহলে আমরা ফার্স্ট যেটা বার করবো সেটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ। যে রডটার মাস ছিল ক্যাপিটাল এম আর লেন্থ এল, তাহলে মাস পার ইউনিট লেন্থকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, হুইচ ইজ এম বাই এল। মাস পার ইউনিট লেন্থ হচ্ছে এম বাই এল, যেটাকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করব। এবার দেখো, তাহলে আমার পজিশন অফ সেন্টার অফ মাস, এখানে খালি এক্স কোঅর্ডিনেট বার করব, আমার ওয়াই কোঅর্ডিনেট 0 হবে। পজিশন অফ সেন্টার অফ মাস তার আমরা লিখব এক্স এর ফর্মুলাটা কি আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম। তাহলে তোমাকে একটা ডিএম মাস কনসিডার করতে হবে। তাহলে ধরো সাপোজ আমি এখানে একটা ডিএম মাস কনসিডার করলাম, একটা স্মল সেগমেন্ট আমি নিচ্ছি যার উইডথ হচ্ছে ডিএক্স আর এই সেগমেন্টের মাস হচ্ছে ডিএম, যেটা ফ্রম অরিজিন কত দূরে আছে, এক্স। তাহলে ফ্রম দ্য অরিজিন এট এ ডিসটেন্স এক্স আমি একটা স্মল সেগমেন্ট নিলাম যেটা কিনা ডিএক্স, যার মাসটা কত, ডিএম। এই যে ডিএম কনসিডার করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে আসল কথা। ডিএম কে কনসিডার করা এবং ডিএম এর ভ্যালুটা ফাইন্ড আউট করা, এটাই হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তাহলে আমরা কি লিখবো, যে এট এ ডিসটেন্স এক্স let us consider a small segment of width dx at a distance x from the origin. Let us consider a small segment, let us consider a small
segment of width dx at a distance x from origin at a distance x from origin মূল বিন্দু থেকে x দূরত্বে একটি ক্ষুদ্র অংশ dx কল্পনা করা হলো। মূল বিন্দু থেকে x দূরত্বে একটি ক্ষুদ্র অংশ dx কল্পনা করা হলো। এবার এই dx অংশের ভর কত ধরেছো dm, এবার লিখবে মাস অফ dx সেগমেন্ট, dx অংশের ভর কত dm, কত বেরোবে দেখো মাস পার ইউনিট লেন্থ কত আছে ল্যামডা, তাহলে ইউনিট লেন্থের লেন্থ মাস হচ্ছে ল্যামডা, একক দৈর্ঘ্য ইউনিট লেন্থ তার মাস ল্যামডা, একক দৈর্ঘ্যের ভর ল্যামডা, তাহলে dx লেন্থের মাস কত হবে, ইউনিট লেন্থের জন্য ল্যামডা, তাহলে dx লেন্থের জন্য কত ল্যামডা dx, ল্যামডা dx, ক্লিয়ার, ল্যামডা dx পেয়ে গেলে হলো। এইবার দেখো আমরা কাজ করব কি x ইন্টিগ্রেশন x dm, dm এর জায়গায় এটা বসিয়ে দাও ল্যামডা dx, আর এখানে dm এর জায়গায় আবার ল্যামডা dx, তাহলে লিমিট দিতে হবে। এখানে রডটার লেন্থ আছে l, তাহলে লিমিটটা হবে 0 থেকে l, যেহেতু রডের লেন্থ l বলা আছে তাহলে লিমিট হবে 0 টু l। তাহলে এখানে দেখো এবার ল্যামডা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, x dx 0 টু l, আর এই ল্যামডা বেরিয়ে গেল dx 0 টু l। এবার তুমি ল্যামডা কেটে দাও, এবার ইন্টিগ্রেশন করো, x এর ইন্টিগ্রেশন হবে x স্কয়ার বাই 2 0 টু l, আর এখানে হবে x 0 টু l। এবার হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবে, তাহলে l স্কয়ার বাই 2 বাই l, তাহলে কাটাকাটি করলে x ভ্যালু চলে আসলো l বাই 2। তাহলে পজিশন অফ সেন্টার অফ মাস কি হচ্ছে দেখো l বাই 2, তাহলে l ছিল এন্টায়ার লেন্থ, l বাই 2 মানে কোথায় হচ্ছে তাহলে মিডল পয়েন্ট অফ দা রড, তাহলে সেন্টার অফ মাস লাই এট দি মিডল পয়েন্ট অফ দা রড। একটা ইউনিফর্ম রডের সেন্টার অফ মাস থাকবে ঠিক তার মিডল পয়েন্টে, বা ডিসটেন্স অফ সেন্টার অফ মাস ইজ l বাই 2, এভাবেও লিখতে পারো ডিসটেন্স অফ সেন্টার অফ মাস ইজ l বাই 2, or center of mass of a uniform rod is at its middle point, একটি সুষম দণ্ডের ভরকেন্দ্র থাকবে তার মধ্যবিন্দুতে। তাহলে এইভাবে আমরা একটা রডের ক্ষেত্রে করলাম, এরকম ডিফারেন্ট রিজিড বডির ক্ষেত্রে তোমাকে করতে হবে। নেক্সট আরেকটা আমরা দেখি, তোমায় বলছে নেক্সট কোশ্চেন লেখো, ডিটারমাইন সেন্টার অফ মাস অফ এ সেমি সার্কুলার রিং, সেন্টার অফ মাস অফ এ সেমি সার্কুলার রিং, তাহলে সেমি সার্কুলার রিং এর সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করব, সেন্টার অফ মাস প্রসেস একই, জাস্ট একটু কোনো কোনো ক্ষেত্রে তোমাদের একটু আইকিউ লেভেলের প্রয়োজন, আর কিছু না, একটু বুদ্ধি লাগে, ঠিক আছে। তাহলে আমাদের ডিটারমাইন সেন্টার অফ মাস অফ এ সেমি সার্কুলার রিং, এটা হচ্ছে কোশ্চেন, যে একটা অর্ধবৃত্তাকার রিং এর ভর কেন্দ্র নির্ণয়, সেমি সার্কুলার রিং। তাহলে ধরো এই হচ্ছে একটা সেমি সার্কেল, এই সেমি সার্কেলটার জন্য তোমাকে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে বলছে। এটা হচ্ছে সেমি সার্কেলের সেন্টার, জিওমেট্রিক সেন্টার ওটা, এবং এর রেডিয়াস ধরো r। এবার এই যে সেমি সার্কুলার রিং তার সেন্টার অফ মাস চাই, তো আমাদের এর লেন্থ কত হবে, এই রিংটার লেন্থ, লেন্থ মানে হচ্ছে সার্কামফারেন্স, তাহলে হবে পাই r। রিং বা সেমি সার্কেলের ক্ষেত্রে লেন্থ বলতে বোঝায় সার্কামফারেন্স, তাহলে পাই r। আর এই যে সেমি সার্কুলার রিংটা তার মাস যদি m হয়, তাহলে এখানেও দেখো মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ ল্যামডা হবে মাস বাই লেন্থ, লেন্থ হচ্ছে পাই r, তাহলে m বাই পাই r। এই মাস পার ইউনিট লেন্থ এটা বার করতে হয় মূলত যারা ওয়ান ডাইমেনশনাল বডি,
দেখবে আমরা রিজিড বডিকে তিন ভাগে ভাগ করতে পারি। তিন ধরনের রিজিড বডি হয়, একটা ওয়ান ডাইমেনশনাল, একটা হতে পারে টু ডাইমেনশনাল, একটা হতে পারে থ্রি ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল বডির ক্ষেত্রে আমরা সবসময় মাস পার ইউনিট লেন্থ ক্যালকুলেট করি। এর পরের দিন দেখবো আমরা টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল বডি, সেখানে দেখবে আমরা মাস পার ইউনিট এরিয়া কনসিডার করব, আর থ্রি ডাইমেনশনাল বডির ক্ষেত্রে কনসিডার করব মাস পার ইউনিট ভলিউম। এটা মনে রাখবে কোথায় কি কনসিডার করতে হয়, যে ওয়ান ডাইমেনশনাল বডি মাস পার ইউনিট লেন্থ, ফর টু ডাইমেনশনাল বডি মাস পার ইউনিট এরিয়া, থ্রি ডাইমেনশনাল বডি মাস পার ইউনিট ভলিউম। ঠিক আছে, তো দেখো এবার তাহলে মাস পার ইউনিট লেন্থ আমি বের করে নিলাম। আমাকে এই যে সেমিসার্কেলটা এর সেন্টার অফ মাস বার করতে হবে। তো সবসময় চেষ্টা করবে আগে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি আঁকার, অ্যাক্সিস অফ সিমেট্রি আঁকার চেষ্টা করবে, কারণ সেটা মাথায় রাখবে যে সেন্টার অফ মাস সবসময় এক্সিস্ট করে অ্যাক্সিস অফ সিমেট্রির উপর। অলওয়েজ সেন্টার অফ মাস অ্যাক্সিস অফ সিমেট্রিতেই থাকবে। তাহলে দেখো এবার এই যে সেমিসার্কুলার রিংটা আমি যদি এর অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করি, তাহলে এই লাইনটা হবে ওর অ্যাক্সিস অফ সিমেট্রি। এই সেন্টার দিয়ে যে লাইনটা যাবে, এই লাইনটা হচ্ছে ওর অ্যাক্সিস অফ সিমেট্রি, প্রতিসম অক্ষ, প্রতিসম অক্ষ, অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে তোমার সেন্টার অফ মাস অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তুমি তাহলে কি করবে, এই অ্যাক্সিস অফ সিমেট্রিটাকে সবসময় একটা অ্যাক্সিস ধরবে। তোমার দুটো অ্যাক্সিস আঁকতে হবে বা তিনটে অ্যাক্সিস আঁকতে হবে, এক্স ওয়াই জেড। তুমি অ্যাক্সিস অফ সিমেট্রিকে অলওয়েজ একটা অ্যাক্সিস চুজ করবে। আমি এখানে অ্যাক্সিস অফ সিমেট্রিকে ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস, তার সাথে পারপেন্ডিকুলারলি এই যে লাইনটা আছে এটা হয়ে যাবে এক্স অ্যাক্সিস। তাহলে সেন্টার অফ মাস যেহেতু অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে থাকে, তার মানে ওয়াই অক্ষের উপরে আমার সেন্টার অফ মাস থাকবে, এটা কনফার্ম। তাহলে সেন্টার অফ মাস মাস্ট লাই অন ওয়াই অ্যাক্সিস, তার মানে এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস শুড বি 0। তাহলে এক্স কোঅর্ডিনেটের কোনো ক্যালকুলেশন করতে হবে না, শুধু ওয়াই কোঅর্ডিনেটের ক্যালকুলেশন করব। আমার কথাটা বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের বুদ্ধি, যে আমার কাজকে কমাতে হবে, উই হ্যাভ টু মিনিমাইজ আওয়ার ওয়ার্ক। তাহলে আমরা কি করব, প্রথমেই যে কোনো রিজিড বডির ক্ষেত্রে আগে আমরা অ্যাক্সিস অফ সিমেট্রিকে ড্র করব। ফার্স্ট আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি ড্র করব। এবার যখনই আমি অ্যাক্সিস অফ সিমেট্রি পেয়ে যাচ্ছি, যখনই আমি অ্যাক্সিস অফ সিমেট্রি পেয়ে যাচ্ছি, আমি অ্যাক্সিস অফ সিমেট্রিকে একটা অ্যাক্সিস কনসিডার করব, সেটা এক্স ওয়াই জেড হোয়াট এভার ইউ লাইক, একটা অ্যাক্সিস ধরো না। তাহলে ওই অ্যাক্সিসের উপরেই সেন্টার অফ মাসটা আছে, বাকি অ্যাক্সিস গুলোর কোঅর্ডিনেট অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে দেবো যে লেট আস কনসিডার ওয়াই অ্যাক্সিস অ্যাজ অ্যাক্সিস অফ সিমেট্রি। ওয়াই অক্ষ হবে এখানে প্রতিসম অক্ষ। লেট আস কনসিডার ওয়াই অ্যাক্সিস অ্যাজ অ্যাক্সিস অফ সিমেট্রি। ওয়াই অক্ষ হবে এখানে প্রতিসম অক্ষ। সুতরাং therefore সেন্টার অফ মাস লাই অন ওয়াই অ্যাক্সিস। সুতরাং ভরকেন্দ্র থাকবে ওয়াই অক্ষের উপরে, therefore সেন্টার অফ মাস লাই অন ওয়াই অ্যাক্সিস। ভরকেন্দ্র থাকবে ওয়াই অক্ষের উপরে, ভরকেন্দ্র থাকবে ওয়াই অক্ষের উপরে। অর্থাৎ এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, therefore এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ইজ 0। ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক হবে 0, ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক হবে 0। এবার তাহলে ওয়াই কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস বলে লেখো y ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন y dm বাই ইন্টিগ্রেশন dm। এই ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে, যে আমি y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস বার করব। y সাফিক্স com লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ দ্য y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস। খালি এটা ক্যালকুলেট করলেই হবে, x কোঅর্ডিনেট ক্যালকুলেট করতে হবে না। এবার ঠিক আগের মতো দেখো, আমার কি লাগবে, একটা dm সেগমেন্ট, dm একটা ছোট্ট মাস নিতে হবে। তো আমি এখানে একটা স্মল সেগমেন্ট নিচ্ছি, দেখো ab। এই ab যে সেগমেন্টটা আমি ধরলাম, যার লেন্থ ধরো dl, এই ab সেগমেন্টটার মাসই হবে dl। এবার এই যে ab সেগমেন্টটা দেখো at the center of the semicircle একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, দিস অ্যাঙ্গেল ইজ d theta।
যে AB যে সেগমেন্ট আমি ধরলাম, দেখো লেট আস কনসিডার এ স্মল সেগমেন্ট AB ইকুয়াল টু DL। লেট আস কনসিডার এ স্মল সেগমেন্ট AB is equal to DL of mass DM। এই AB যে অংশটা আমি কনসিডার করছি DL লেন্থের, এটারই মাস হচ্ছে DM। তাহলে DL এর ভ্যালু কত? দেখো DLটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালো করে ছবির দিকে দেখবে এগুলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আর্ক অফ সার্কেল, এটা হচ্ছে আর্ক অফ সার্কেল, বৃত্তচাপ, এবং যে বৃত্তের রেডিয়াস হচ্ছে r, ইট ইজ আর্ক অফ সার্কেল যার রেডিয়াস r। তাহলে DL কে আমরা লিখবো দেখো r d থিটা, তোমরা এটা পড়েছো ক্লাস 10 এ। AB is the arc of circle and the arc of this circle subtend at angle d theta। AB যে বৃত্তচাপ সে একটা কোণ তৈরি করেছে, কতটা অ্যাঙ্গেল? d থিটা অ্যাঙ্গেল। তাহলে আমার বৃত্তচাপ আর্ক অফ সার্কেল মানে হচ্ছে রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল, তাহলে রেডিয়াস r, অ্যাঙ্গেলটা d থিটা, তাহলে DL হয়ে যাবে r d থিটা। তাহলে এবার DM টা কত হবে? therefore DM mass of this segment, দেখো এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে DL, তাহলে একক দৈর্ঘ্যের ভরটা কত হয়? ল্যামডা, মাস পার ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে ল্যামডা। তাহলে DL দৈর্ঘ্যের ভর কত? একক দৈর্ঘ্যের মাস যদি ল্যামডা হয়, তাহলে DL লেন্থের মাস কত হবে? ল্যামডা DL। DL এর ভ্যালু পুট করে দাও, ল্যামডা DL এর ভ্যালু r d থিটা, DL এর ভ্যালু r d থিটা। এবার এই যে DL সেগমেন্টটা যার মাস DM এর কোঅর্ডিনেট যদি x, y ধরে নাও, যে DL যে পোরশনটা তার মাস হচ্ছে DM, যে DM এর ভ্যালু আমি ফাইন্ড আউট করেছি DM। এবার এই যে DM মাসটা আছে তার কোঅর্ডিনেটটা ধরো x, y, তার মানে এখান থেকে একটা নরমাল ড্র করলে এইটা হবে x আর হাইটটা হবে y, আর এই অ্যাঙ্গেলটাকে ধরে নেওয়া যাক থিটা। যে আমার এইখান থেকে নরমাল ড্র করলে এটা হলো x, এটা হবে y হাইটটা, আর এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো, ফ্রম দিস ট্রায়াঙ্গেল আমরা লিখতে পারি y বাই r ইকুয়াল টু sin থিটা। তাহলে এখান থেকে পাচ্ছ y ইকুয়াল টু r sin থিটা। এই ট্রায়াঙ্গেল থেকে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইকুয়াল টু sin থিটা, তাহলে y ইকুয়াল টু r sin থিটা। তাহলে আমরা তাহলে কি পেলাম? যে আমি DL সেগমেন্ট যার মাস DM, এই DL সেগমেন্টটা যার মাস DL তার কোঅর্ডিনেট ধরলাম x, y, তাহলে নরমাল ড্র করলাম, নরমালটা হলো y আর এই ডিসটেন্সটা হচ্ছে x। নাও দিস অ্যাঙ্গেল ইজ থিটা, so y by r perpendicular by hypotenuse, y by r equal to sin theta, so we get y equal to r sin theta, so we get y equal to r sin theta। এবার আমার কাজ হচ্ছে y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ক্যালকুলেট করা। এবার আমরা মেইন ফর্মুলায় চলে আসবো। দেখো আমি লিখে রেখেছি যে আমাদের ক্যালকুলেট করতে হবে এই জিনিসটা, x কোঅর্ডিনেট আমাদের ক্যালকুলেট করতে হবে না, তার এক্সপ্লেনেশন আমরা আগেই করেছি। তাহলে আমরা খালি y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস ক্যালকুলেট করব। তাই এবার ক্যালকুলেশন কি রকম হবে দেখো, y এর জায়গায় ফার্স্ট y এর ভ্যালুটা পুট করো, ইন্টিগ্রেশন সাইন দাও r sin থিটা। dm এর জায়গায় dm এর ভ্যালু পুট করো, কি আছে? ল্যামডা r d থিটা। আর এখানে ইন্টিগ্রেশন অফ dm তার জায়গায় দেখো ল্যামডা r d থিটা। এবার তুমি কি করছো? এখানে দেখো ল্যামডা আর r এগুলো বাইরে নিয়ে নাও, কনস্ট্যান্ট, ল্যামডা r স্কয়ার বেরিয়ে গেল, এখানে ল্যামডা কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা বাইরে আসছে, r স্কয়ার বাইরে গেল, ইন্টিগ্রেশন থাকছে sin থিটা d থিটা। এবার তোমায় যেটা ভাবতে হবে, এখানেও দেখো নিচে ল্যামডা আর কে বাইরে দেখো, ইন্টিগ্রেশন থাকছে d থিটা। যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে লিমিট। লিমিট দেখো এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে কার ফাংশনে? থিটার ফাংশনে। তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলটা এটা ম্যাক্সিমাম কত হতে পারে ভালো করে ভাবো, এটা তো সেমি সার্কেল, তাহলে থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 180 ডিগ্রি। যেহেতু এটা সেমি সার্কেল তাহলে এই ক্ষেত্রে থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 180 ডিগ্রি। তার মানে আমরা এখানে লিমিটটা হবে ইন্টিগ্রেশনের 0 টু পাই, পাই মানে 180 ডিগ্রি,
0 টু পাই লিমিটে আমাকে সব ইন্টিগ্রেশন গুলো করতে হবে। যেহেতু আমার কাজটা হচ্ছে সেমি সার্কেল নিয়ে, সেমি সার্কেল তার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার দেখো আমার এখানে ল্যামডা তো কেটেই যাবে, একটা আর কেটে গিয়ে একটা আর থাকলো। সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস অফ কস থিটা, আর নিচে দেখো তোমার এখানে ডি থিটার ইন্টিগ্রেশন করলে হবে থিটা। তাহলে এবার হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবে মাইনাস অফ কস পাই মাইনাস অফ মাইনাস কস 0 ডিগ্রি, আর এখানে পাই মাইনাস 0, দেন আর cos পাই মানে মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, আর এখানে পাই, তাহলে অ্যানসার চলে আসছে দেখো 2r বাই পাই। দিস ইজ দ্য y কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, আর x কোঅর্ডিনেটটা তো 0 ছিল, তার মানে লিখব therefore position of center of mass, লিখব therefore position of center of mass is 0, 2r by pi। তাহলে y অ্যাক্সিস এর উপরে সেন্টার অফ মাস থাকবে 2r by pi ডিসটেন্সে, x কোঅর্ডিনেট তো 0, তার মানে সেন্টার অফ মাসের পজিশনটা হবে অন y অ্যাক্সিস, এই অরিজিন এই y অ্যাক্সিস এর উপর এরকম জায়গায় ধরো সেন্টার অফ মাসটা থাকবে, যার এই হাইটটা কত আসলো 2r by pi। সেন্টার অফ মাসের হাইটটা হবে অরিজিন থেকে 2r by pi, আর x কোঅর্ডিনেট 0। তাহলে ঠিক এইভাবে আমরা বিভিন্ন রিজিড বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস ক্যালকুলেট করব। তাহলে সেখানে ইন্টিগ্রেশনটা একটা ভাইটাল রোল প্লে করবে, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো লাগবে, আর বাকি হচ্ছে সিস্টেম কি তুমি সবসময় মাথায় রাখবে, তোমাকে আগে একটা অ্যাক্সিস অফ সিমেট্রি ফাইন্ড আউট করতে হবে, এবং অ্যাক্সিস অফ সিমেট্রিটাকে তুমি একটা অ্যাক্সিস কনসিডার করবে। তাহলে সেন্টার অফ মাস ওই অ্যাক্সিসের উপরে বিলং করবে, আদার্স অ্যাক্সিসগুলোর কোঅর্ডিনেট 0 হয়ে যাবে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কমে যাবে, নাহলে আমাদের প্রচুর ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য এই প্রসেসটা আমরা নেব। তাহলে আমি তোমাদের দুটো কেস দেখিয়ে দিলাম, ইউনিফর্ম রড আর সেমি সার্কুলার রিং। এর পরের দিনের ক্লাসে আমরা আরো ডিফারেন্ট কেসগুলো স্টাডি করবো, যে আরো বিভিন্ন রকম রিজিড বডি হতে পারে, যেমন ধরো হেমিস্ফিয়ার হতে পারে, ডিস্ক হতে পারে, সেমি সার্কুলার ডিস্ক হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাস নেক্সট ক্লাসে ফাইন্ড আউট করব। আর সবসময় মনে রাখবে, যদি কোনো রিজিড বডির ক্ষেত্রে মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি পাওয়া যায়, কোনো রিজিড বডির ক্ষেত্রে যদি আমরা মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি পাই, তাহলে সেক্ষেত্রে কোনো ক্যালকুলেশন করতেই লাগবে না। মোর দ্যান ওয়ান অ্যাক্সিস অফ সিমেট্রি যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে তোমার সেন্টার অফ মাস। আর সেন্টার অফ মাসের যে সিগনিফিকেন্স গুলো আমি ডিসকাস করেছিলাম, সেগুলো ভীষণ ভালো করে মনে রাখবে, যেটা তোমার বিভিন্ন নিউমেরিক্যাল করতে গেলে তোমাকে হেল্প করবে। যে সিগনিফিকেন্সটা কি, সেন্টার অফ মাসের ফোর্স দিলে কি হয়, সেন্টার অফ মাস কি রিপ্রেজেন্ট করে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, যেগুলো আমরা ডিসকাস করলাম। তাহলে আজকে এই পর্যন্ত রইল, নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করব, পরের দিন আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।